দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতেও দেখবেন এবং শেয়ার করবেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। দর্শকবৃন্দ, আজকের অত্যন্ত বিতর্কিত পাঠ, অত্যন্ত সময়োপযোগী এবং রিলেভেন্ট একটা টপিকস নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। এখন আমি যখন এই টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ঠিক তখন বাংলাদেশে সশস্ত্র বাহিনীর কমান্ড এবং তাদের অধীনস্থ সকল ইন্টেলিজেন্স ইউনিট, তারা তাদের জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে, নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং যেগুলো নাশকতামূলক কার্যকলাপ করেছে এগুলো ধামাচাপা দেওয়ার জন্য এখন তারা কাজ করছে। একটা দিক, ধামাচাপা দেওয়ার জন্য যে কাজগুলো করছে সেগুলো আপনাদেরকে একটু বলি। অলরেডি আর্মি সিকিউরিটি ইউনিট, ডিজিএফআই, এনএসআই, সিআইডি বিভিন্ন মিডিয়াকে বলেছে তারা যেন এয়ারপোর্টের অগ্নিসংযোগ, চিটাগংয়ের ইপিজেড বিল্ডিং এর অগ্নিসংযোগ, এগুলো নিয়ে যেন তারা আর হেডলাইন না করে, এগুলোকে যেন নিউজ পেপারে বা নিউজ মিডিয়ায় ফোকাস করা না হয়। আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান বাদে প্রত্যেকটা মিডিয়ার আজকে নিউজ পেপারটা যদি আপনারা খেয়াল করেন, দেখবেন এয়ারপোর্টের অগ্নিকাণ্ডও নাই, আপনারা দেখবেন ইপিজেডের অগ্নিকাণ্ডও নাই। এখানে কত ক্ষয়ক্ষতি হয়েছে এর কোনো বিস্তৃতি নাই, হিসাব কিতাব নাই, ইন্টেলিজেন্স ফেইলিউর নিয়ে তাদের কোনো কথাবার্তা নাই, নিরাপত্তা নিয়ে তাদের কোনো কথাবার্তা নাই। এখন আমাকে অনেকে প্রশ্ন করবেন, আমি জানি আপনাদের প্রশ্ন আছে, what evidence do I have to prove that they were involved? দর্শক শ্রোতা, 16 বছর ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় হাসিনা শেখ দেশে আইনঘর তৈরি করে দেশের মানুষদেরকে গুম করেছে, খুন করেছে। What evidence did you have at that time? আপনাদের কাছে কি কোনো এভিডেন্স ছিল? ছিল না। আপনাদেরকে মার্কেল বানানো হয়েছে, আপনাদেরকে বল বানানো হয়েছে, আপনাদেরকে বানানো হয়েছে, আপনাদেরকে জঙ্গি বানানো হয়েছে। আজকে আমি যদি সশস্ত্র বাহিনী নিয়ে কথা বলি, সেনাবাহিনী নিয়ে কথা বলি, বলা হয় জেকব মিল্টন পাগল হয়ে গেছে। আপনারা দেশটায় বসে সশস্ত্র বাহিনীর ইউনিফর্ম পরে হাতে জনগণের ট্যাক্সের পয়সায় অস্ত্র কিনে সেই জনগণের বুকে গুলি চালাবেন, তৈরি করবেন, এয়ারপোর্টে আগুন জ্বালাবেন, ইপিজেডে আগুন জ্বালাবেন, বাধা দেবেন, আর জেকব মিল্টন চুপ করে থাকবে? দ্যাটস ইউর এক্সপেকটেশন? দর্শক শ্রোতা, তারা ভুলে গেছে আমার মহানবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, শেষ জামানায় যারা সত্য কথা বলবে তাদেরকে পাগল নামে আখ্যায়িত করা হবে, তারা খুব একটা জনপ্রিয় হবে না। জেকব মিল্টনের মাথা খারাপ হয়ে গেছে, তাদেরকে কথা বলে। আপনারা ক্যান্টনমেন্টে বসে অপরাধীদেরকে অপরাধী বলতে বেশ্যাদের ওখানে আশ্রয় দিবেন, ড্রাগ ডিলারদের ওখানে আশ্রয় দিবেন, দুর্নীতি পরায়ণ পুলিশ অফিসারদেরকে ওখানে আশ্রয় দিবেন, খুনিদেরকে আশ্রয় দিবেন, গুমকারীদেরকে, ধর্ষণকারীদেরকে ওখানে আশ্রয় দিবেন। আর আমি যদি আপনাদের প্রেস্টিজে লাগবে। জেকব মিল্টন ভালো না, জেকব মিল্টন সশস্ত্র বাহিনীর কেন বেশ্যাপাড়া বলবে? আপনাদের যদি বেশ্যাপাড়া শব্দটার প্রতি এতই ঘৃণা থাকে, খুনিরা কেন আপনাদের ওখানে আশ্রয় নেয়? ভারতে পালানোর আগে কেন ওখানে
ভারতে পালানোর আগে। ওখানে আশ্রয় নেয় ভারতে পালানোর আগে। খুনিরা, গুমকারীরা, ধর্ষণকারীরা ইউনিফর্ম পরে যেসব আতঙ্ক কাম করেছে, অন্যায় করেছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিল, তাদেরকে কেন ক্যান্টনমেন্টে রাখার জন্য দাবি করা হয়? পৌরাণিক যুগে অপরাধীরা বেশ্যাপাড়ায় গিয়ে পলাতো, ছাত্র নেতারা, গুমকারীরা, খুনকারীরা, চাঁদাবাজরা বেশ্যাপাড়ায় গিয়ে লুকাতো পুলিশের হাত থেকে বাঁচার জন্য। বেশ্যাপাড়ায় কেউ যেন খুঁজতে না যায়। এখন বাংলাদেশের করেছে সেই বেশ্যাপাড়া, সেই বেশ্যাপাড়া নেতৃত্ব দিচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের ঢাকা এয়ারপোর্টে আগুন জ্বলছে, ক্ষয়ক্ষতি চলে যা একের পর এক বাড়ছে। চিটাগং ইপিজেডে ক্ষয়ক্ষতি বাড়ছে। এখন পর্যন্ত অফিসারদেরকে আদালতে হাজির করা হয় নাই, সারেন্ডার করানো হয় নাই। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সেখান থেকে কবির আহমেদ ইতিমধ্যে ক্যালকাটায় চলে গেছে এবং বাকি যেই কয়জন আছে তাদেরকেও পালানোর ব্যবস্থা করবে। কারণ বেশ্যাপাড়ায় কিছুদিন রাখার পরে তারা আলটিমেটলি তাদেরকে দেখা যায় আমেরিকায়, তাদেরকে দেখা যায় ইউরোপে, অথবা তাদেরকে দেখা যায় তাদের পিতৃভূমি ভারতে। কারণ বাংলাদেশ তো তাদের দেশ না। বাংলাদেশের ট্যাক্সের পয়সায় এই অকৃতজ্ঞ হায়নারা বেতন নিলেও বাংলাদেশকে তো তারা তাদের দেশ মনে করে না। জুলাই সনদ আজ পর্যন্ত দেশে এসপিওনাজ, অ্যান্টাই এসপিওনাজ একটা ল তৈরি হয় নাই, এতবার বলার পরেও। তো সেক্ষেত্রে আমাদের দেশটা এখন কোথায় দাঁড়িয়ে আছে, এই বিষয়গুলো নিয়েই আজকের আমি কথা বলবো। আমার আলোচনায় আজকের অংশগ্রহণ করবেন আমার পরম শ্রদ্ধেয় ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আলোচনায় অংশগ্রহণ করবেন নীরা, আলোচনায় অংশগ্রহণ করবেন ডক্টর খন্দকার মাসুদ রহমান। আসুন আমার গেস্টদের সাথে আমরা আলোচনা শুরু করি। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই। আমেরিকায় আজকে রোববার, এই ছুটির দিনে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন দেশ এবং জাতির স্বার্থে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জাকুমুল্লাহ সাহেব, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আপনাকে ধন্যবাদ এবং সালাম। আর আপনার যারা দর্শক আজ এখন দেখছেন অথবা আগামীতে দেখবেন, তাদের সবার প্রতি আমার রইল সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা। নীরা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে রোববার, আপনি আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওকে মুজিব ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করব। যে আলোচনাটা আমি শুরু করব, পৌরাণিক যুগে আমি হুন সাম্রাজ্য যখন ভারতে শাসন করছিল তখন একটা কথা বলা হচ্ছিল, গজনি থেকে একের পর এক ভারতে যখন আক্রমণ হচ্ছিল তখন একটা কথা হচ্ছিল, অপরাধীরা কোথায় পালাবে। এবং এই পালানোর আশ্রয়স্থলটাকে তুলসীদাস ব্যাখ্যা করেছে, কোনো একটা সময় ব্যাখ্যা করেছে, অপরাধীদের নিরাপদ আশ্রয় স্থল হলো বিশ্বের সবচেয়ে পুরানো ব্যবসা বেশ্যাপাড়ায়, পতিতালয় হচ্ছে তাদের নিরাপদ আশ্রয়স্থল। আমি সরি ভাই, আজকের এই রোববার দিন আমি এই অপবিত্র শব্দটাকে আমি মুখে টানছি। বাংলাদেশের অপরাধীরা, খুনিরা, ড্রাগ ডিলারেরা, দেশদ্রোহীরা, চোরাকারবারীরা ভারতে পলায়নের আগে তারা সবাই আশ্রয় নেয় বাংলাদেশের সেনানিবাসে ক্ষণিকের জন্য আশ্রয় নেয়ার পরে যখন পালানোর রাস্তাটা ঠিক হয় তখন আর্মি তাদেরকে স্কোয়াড করে দিয়ে কোন সীমান্তে দিয়ে তাদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করে। এখন আপনি বা নীরা অথবা ডক্টর মাসুদ আমাকে বলবেন, আর্মি বা সেনানিবাসকে আপনি এত জঘন্যভাবে ব্যাখ্যা করলেন। আমি জঘন্যভাবে ব্যাখ্যা করলাম, কিন্তু আমি যে ভুল, আমি আপনার কাছ থেকে জানতে চাইব আমি কেন ভুল, অথবা এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। ডক্টর মুজিবুর রহমান মজুমদার।
ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন আপনি। ক্যান্টনমেন্ট বা আর্মি ব্যারাকে আমরা জনগণরা সবসময় একটা স্বাধীনতার সার্বভৌমত্ব প্রতীক হিসেবে দেখি, এবং ক্যান্টনমেন্টে বা আর্মি ব্যারাকে আপনার বেশি সিপাই অফিসার আছেন, তাদেরকে আমরা বিশ্বাস করি, যখন বিশ্বাস করে তারা দেশপ্রেমিক। কিন্তু যখনই ক্যান্টনমেন্টকে অন্য কোনো কাজে ব্যবহার করা হয় যেটা জনগণের পক্ষে না, যেমন ধরুন পাকিস্তানের 71 যখন এই ক্যান্টনকে ব্যবহার করা হয়েছে বাঙালিকে মারার জন্য, বাংলাদেশ থেকে মারার জন্য, তখন সেই ক্যান্টনমেন্টকে কিন্তু আমরা পবিত্র মনে করিনি, কারণ তারা ওখানে যারা ছিল তারা আমাদের দেশের, আমাদের জনগণের শত্রু। তো আপনাকে দেখতে হবে যে এই যে একটা আন্দোলন হলো এবং গত 15 বছর ধরে যে ক্যান্টনমেন্টের রোল ছিল, আমি বলবো না যে ক্যান্টনমেন্টের সবার, এটা বেসিক্যালি ক্যান্টনমেন্টের কিছু অফিসার যারা যারা আপনার আওয়ামী এবং ভারতের এজেন্ট হয়ে আমাদের দেশে হাজার হাজার খুন, লুটপাট যা করেছেন তাদের সাথে সম্পৃক্ত। সুতরাং ক্যান্টনমেন্টকে আমি ঢালাওভাবে বেশ্যাপাড়া না বলে আমি বলবো এখানকার কিছু অফিসার আছে যারা বেসিক্যালি লাইক এ পিম্প, তারা বেশ্যাবৃত্তি করেছেন, এবং জনগণের যখন একটা বিপ্লব হয়েছে, জনগণের বিরুদ্ধে যারা ছিল তাদেরকে রক্ষা করার জন্য এই ক্যান্টনমেন্টকে তারা একটা বেশ্যাপাড়ায় বা তাদের ওখানে তাদেরকে হেফাজত করেছে। এবং শুধু হেফাজতই করেনি, যখন আইনত তাদেরকে সুপর্দ করার কথা ছিল রাষ্ট্রের কাছে, সেটা না করে তারা তাদের প্রত্যেককে পালিয়ে যাওয়ার জন্য সুব্যবস্থা করে দিয়েছে। এবং এটা আমি মনে করি না একটা সিপাহীর কারণে হয়েছে, আমি মনে করি এটা তার ঊর্ধ্বতন কর্মকর্তা বা সেনাপতির কারণে হয়েছে। আমি আপনাকে প্রথম থেকেই বলেছি, যখন থেকে এই আন্দোলনের পরপরই ওয়াকারুজ্জামানকে একটা বিরাট হিরো বানাবার চেষ্টা করা হয়েছিল, তখনই আমি আপনাদের সাবধান করেছি। আপনারই প্রোগ্রাম, আমি মনে হয় আমি ফার্স্ট পার্সন যে ওয়াকারকে নিয়ে কথা বলেছিলাম তার বিরুদ্ধে, কারণ আমার কাছে প্রথম থেকেই মনে হয়েছে ওয়াকার হলো একটা নেকড়ে বাঘ, ভেড়ার চামড়া লাগিয়ে দেশে বসে আছে, এবং জনগণের কাছে একটা এমন একটা ভাব দেখিয়েছে যে সে একজন বিরাট দেশপ্রেমিক, এবং তার কারণেই 24-এর যে গণ আন্দোলন সেটা সার্থকতা পেয়েছে। আমি মনে করি না এটা কখনোই সত্য, এবং এটার জন্য আমি বলেছিলাম আপনার এই প্রোগ্রামে একটা কমিশন গঠন করার জন্য। আসলে আজকের যে সরকার আছে তাদের কতগুলো ভুলের কারণে, তাদের কতগুলো দুর্বলতার কারণে আজকে এই সমস্যা তৈরি হয়েছে, এবং এটা এখনো আছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে ওয়াকার এর মধ্যে বহুবার চেষ্টা করেছে একটা কু করার জন্য। আপনি বুঝতে হবে যে ভারত যারা একবার ইনডক্ট্রিনেট হয়ে যায় ভারতের, যেমন ওয়াকারুজ্জামান থেকে শুরু আরো কিছু সিনিয়র অফিসার, তারা কিন্তু সহজে কোনোদিন বাংলাদেশ প্রেমী হবে না, এটা হতে পারে না। তাদের বিশ্বাসী হয়ে গেছে মনে প্রাণ যে বাংলাদেশ অঙ্গরাজ্য হিসেবে তারা ট্রিট করেছে, এবং এই জন্যই গত 15-16 বছরেও আপনার আমাদের সামরিক বাহিনীর, বিশেষ করে বিমান বাহিনী, নৌবাহিনীর কোনো উন্নতি হয়নি তাদের কারণে। এটা হলো মূল কারণ। এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশের সিচুয়েশনটা, বাংলাদেশ কিন্তু একটা মুসলিম অধ্যুষিত দেশ, একটা দ্বীপের মতো। আমাদের চারিদিকে কিন্তু বিধর্মী দ্বারা আমরা পরিবেষ্টিত, খুব কম মুসলিম রাষ্ট্র আছে আমাদের মতো অবস্থানে। আমরা এটা ভুলে যাই যে আমাদের অবস্থানটা কি। আমরা রংলি ভাবি আমাদের পাশে যারা আমাদের বন্ধু, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। আমরা যদি আজকে একটা কন্টিগুয়াস থাকতাম, যেমন ধরেন পাকিস্তান আছে বা আফগানিস্তান আছে বা ইরান আছে, আরেকটা মুসলিম দেশের সাথে, তাহলে কিন্তু আমাদের এই নিরাপত্তা নিয়ে আমাদের এভাবে চিন্তা করতে হতো না। আমাদেরকে নতুন করে ভাবতে হবে যে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা কি। এখন দেশে যেগুলো হচ্ছে এগুলো আর কিছুই না, এগুলো হলো যে ভারতের এজেন্টরা, এবং ভারত নিজে এটাতে সম্পৃক্ত এবং ষড়যন্ত্র করছে। আপনারা জানেন 72-3 দিকে বাংলাদেশে যত পাটকল ছিল, পাটের গুদাম ছিল, ওগুলো একটার পর একটা ইন্ডাস্ট্রিগুলো জ্বালিয়ে দেওয়া হতো। এবং এগুলো যেহেতু শেখ মুজিবের সেই সরকার এগুলো কোনোদিন ইনভেস্টিগেট করে নাই বা করতে চায় নাই, যেহেতু এটাতে ভারতের ইন্ধন ছিল, ভারতের মেইন উদ্দেশ্য ছিল তখন যে এগুলোকে জ্বালিয়ে দিলে পাটগুলো কলকাতায় যাবে, যেখানে পাটের মিলগুলো বন্ধ হয়ে গেছিল 25 বছর ধরে, সেগুলো আবার চালু হয়ে গেছিল ভারতে। এবং সেই জায়গা থেকে আমরা আমাদের পাটের ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়েছিলাম,
জিয়া রহমান আসার পর আবার এটুকু জাগ্রত করা হয়েছে। এর আগে আপনি নিশ্চয়ই জানেন শ্রমিক লীগের থ্রুতে প্রত্যেকটা পাটকলের দেওয়াল পর্যন্ত ইট পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়েছিল, বা মেশিন পত্র তো দূরের কথা। তো এই যে এখন যেটা হচ্ছে, এই যে আপনার অগ্নিসংযোগগুলো দেখছেন, এগুলোর পিছনে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে, এবং এই ষড়যন্ত্রের মূল হলো বাংলাদেশকে ধ্বংস করা। আপনার এই যে আপনার যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেগুলো আসার কথা ছিল রূপপুরের পারমাণবিক কেন্দ্রের জন্য, সেগুলো ধ্বংস করে দিলে কার লাভ হচ্ছে? ইন্ডিয়ার লাভ হচ্ছে। এবং বাংলাদেশে কিছু আপনার দুষ্কৃতিকারী ব্যবসায়ী আছে কিছু, যারা বাংলাদেশের কোটি কোটি বিলিয়নস অফ ডলার পার করে দিয়েছে, সামেদ গ্রুপ থেকে শুরু করে এস আলম থেকে শুরু করে তাদের যে ব্যবসায়ীগুলোকে চালাবার জন্য এইগুলোকে ইন্ধন দিচ্ছে ওরা, টাকা পয়সা ঢালতেছে ওরা। আর সকল আমাদের সামরিক বাহিনী, সকল আমাদের দেশপ্রেমিক সামরিক বাহিনী কিছু কিছু অফিসার এগুলোর সাথে মিলিত হয়ে তাদের জওয়ানদেরকে দিয়ে নানাভাবে এগুলোকে সংগঠিত করছে। আমার কাছে মনে হয় সময় এসেছে ইউনিট সরকারকে অত্যন্ত কঠিনভাবে, শক্তভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করা, এবং যারা এগুলোতে ইনভলভ আছে তাদের রাষ্ট্রদ্রোহী মামলা করে তাদের ফাঁসি দিয়ে দেওয়া। আর একটা কথা আমি আগে বলেছি আপনার এই প্রোগ্রামে, আপনিও বলেছেন যে বাংলাদেশে এসপিনিয়জ একটা ল হওয়া উচিত। এটা প্রতিটা দেশেই আছে। এসপিনিয়জ যখন ধরা পড়বে তার মৃত্যুদণ্ড হতে হবে। বাংলাদেশের আর্মির ভিতরে এতটা এইসব সামরিক বাহিনীর ইন্টেলিজেন্স গুলোতে যারা আজকে চালাচ্ছে, তারা বেসিক্যালি এসপিনিয়জের কাজ করছে ভারত। আমার মনে হয় এই সরকার যদি শক্ত না হয়, তাহলে এই সরকারের দায় দায়িত্ব নিতে হবে বাংলাদেশকে একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে আসার জন্য। তারা যথেষ্ট সময় পেয়েছে। আমি মোর দেন 1 ইয়ার হয়ে গেছে, তারা অনেকগুলো কাজ করা উচিত ছিল। হ্যাঁ, অনেক কিছু করেছে তারা। সবচেয়ে বড় অবশ্যই আমি তাদের ক্রেডিট দিব যে আজকে যে আইসিটি থেকে যেটা 24 জনের আর্মি অফিসার গেছে যেটা করেছে, অবশ্যই ক্রেডিট দেওয়ার মতো। তবে এখন পর্যন্ত এই একটা লোককে তারা সোপর্দ করেনি আইনের কাছে। আমার কাছে মনে হয় যে আইসিটি এবং ইংলিশ সরকারের যারা আছেন তাদের প্রত্যেকে অত্যন্ত শক্তভাবে অবস্থান নিতে হবে, এবং এখানে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। আবার বলবো, আমি সবসময় এটা কথা বলেছি, আমার বাপ হোক, আমার চাচা হোক, আমার মা হোক, অন্যায় আর্মি হয়েছে বলে যে তাদের 7 খুন মাফ তা না। ইনফ্যাক্ট আর্মিকে আমরা খাওয়াই পরে বাঁচিয়ে রাখি। তারা আমাদের দেহের উপরে অত্যাচার করবে, আমাদের লুটপাট করবে, আমাদের সমর্থন না করে অন্য দেশের কাজ করবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সুতরাং আমরা এই ধরনের কাউকে পোষাবো না আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, যারা কিনা আমাদেরকেই খুন করবে, আমাদেরকে ছুরি মারবে, আমাদেরই ক্ষতি করবে। সুতরাং এই ধরনের যে কোনো আর্মির লোক, সে যেই হোক, যত বড় অফিসারই হোক, আর যারই বাবা হোক আর চাচা হোক, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কোনো রকম ছাড় দেওয়া যাবে না। এবং আর্মিটাকে নতুন করে ঢেলে সাজাতে হবে, দেশপ্রেমিক আর্মি অফিসার তৈরি করতে হবে, যেমনটা 75 পরে তৈরি হয়েছিল একটা আর্মি। এই আর্মির ভয়ে বার্মা থেকে ইন্ডিয়া পর্যন্ত কাটতো। আজকে এই আর্মিকে এমন একটা অবস্থায় নিয়ে আসছে যে ভারতের বর্ডারে ইন্দুর দেখলো আমাদের আর্মি থেকে। তো এই জায়গা থেকে আমাদের আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে, এবং একটা দেশপ্রেমিক বাহিনী তৈরি করতে হবে। এবং এইগুলোতে যারা আছে ইনভলভ, এখনই একটা কমিশন করে ইমিডিয়েটলি আপনি ইনভেস্টিগেট করে তাদেরকে আপনার আইনের আওতায় এনে বিধান করবে। ডক্টর মুজিব, আপনাকে আমি রিকোয়েস্ট করব, আপনার মুজিব ভাই, আপনার ওয়াইফাইটা একটু আবার যদি ডিসকানেক্ট করে আবার যদি সাইন অন করেন, লগ আউট করে আবার লগ ইন করেন প্লিজ। আমি নীরার সাথে এবং মাসুদ ভাইয়ের সাথে কথা বলি, আপনি একটু লগ আউট করে আপনি লগ অন করেন প্লিজ। থ্যাংক ইউ। নীরা, আপনি এতক্ষণ ডক্টর মুজিবের কথা শুনেছেন। আমরা বলেছি অত্যন্ত, আপনি একজন ফিমেল, আপনার সামনে কথাটা বলতে আমাদের অনেকেরই একটু আমরা সংকুচিত হই, কিন্তু তারপরেও বলি। পৌরাণিক যুগে অপরাধীরা বেশ্যাপাড়ায় পালাতো, একটা অপরাধ করার পরে তারা বেশ্যাপাড়ায় গিয়ে লুকায় থাকতো, এবং বেশ কিছুদিন লুকায় থাকার পরে তারা ওখান থেকে নিরাপদ আশ্রয় খুঁজে ওখানে চলে যেত। বর্তমানে বাংলাদেশের ঢাকা সেনানিবাসকে করা হয়েছে একটা বেশ অপরাধীরা, খুনিরা, পাচারকারীরা, বন্দীরা, সালাউদ্দিনের মতো অপরাধীরা, যারা মানুষকে গুম করে, খুন করে, ইয়াবা বিক্রি করে, ফেন্সিডিল বিক্রি করে, কোকেন বিক্রি করে, মারিওয়ানা বিক্রি করে, গাঁজা বিক্রি করে, দেশদ্রোহী কাজ করার পরে সেনানিবাসে আশ্রয় নেয় ক্ষণিকের জন্য। এটা টেম্পোরারি আশ্রয়স্থল। পরবর্তীতে সেনানিবাস থেকে সেনাবাহিনীর সহায়তায় তারা ভারতে পালায়া যায়। আমার স্বাভাবিক উক্তি হলো
যে বর্তমান সেনাবাহিনীর কমান্ড, সশস্ত্র বাহিনীর কমান্ড সেনানিবাসটাকে একটা বেশ্যাপাড়া বানাইছে। আপনি এই সাবজেক্টে ডক্টর মুজিবের ব্যাখ্যা শুনেছেন। আপনি আমাদের যেভাবে ক্যান্টনমেন্ট সম্পর্কে আমরা কথা বলছি, এটার উপরে আপনার মন্তব্য কি? আপনি বিষয়টাকে কিভাবে দেখেন নিরুনিরা? জি জেকব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি আসলে যেটা দিয়ে উদাহরণ দিয়েছেন, হয়তোবা আমি বলবো এটা অনেক কষ্ট থেকে আসছে। এটা মানে রাগের বহিঃপ্রকাশ, কষ্টের বহিঃপ্রকাশ, যেটাই হোক। এখন আপনি যেটা তুলনা করেছেন, তখনকার সময়ের মেধা, বুদ্ধি, চতুরতার সাবজেক্ট, ভয়ভীতির সাবজেক্ট ছিল একরকম, আর বর্তমান প্রেক্ষাপটটা হলো ডিফারেন্ট। বর্তমান প্রেক্ষাপট হলো অস্ত্রের সামনে আর কিছু নাই। এই অস্ত্রকে মানে মোকাবেলা করতে হলে সেরকম অস্ত্র দরকার, যেটা এখন সেনাপ্রধান করছে। এখন আমার কথা হলো যে যে ধরনের কার্যক্রমগুলো হচ্ছে এবং শেষ করে তারা পার পেয়ে ওই কোয়ার্টারে গিয়েই কেবল ঢুকছে। তো ওই কোয়ার্টারে যে ঢুকছে, তাই সেখানে কার অনুমোদন নিয়ে ঢুকছে, এই বিষয়টায় আমরা আসি। সেটা হলো যে আমি আমি আমার সাঙ্গপাঙ্গ, আমি আমার মার্চেন্টদেরকে পাঠিয়ে দিলাম, তোমরা যাও এই কাজ করে আসো, আমি আছি তোমাদের সাথে, তোমরা জাস্ট আমার দরজার উপরে এসে পড়বা, বাকিটা আমার ব্যাপার, কিভাবে হ্যান্ডেল করতে হয় আমি সেটা করব, তোমাদের কোনো সমস্যা হবে না। কারণ ওই যে তারা মানে সে যে মানে ভারতের কাছে দায়বদ্ধ, ভারতকে তার বেনিফিটটা দিতে হবে, ভারতের পারপাস তাকে সার্ভ করতে হবে। কিন্তু এখানে আমাদের যে সিস্টেম, এই যে ওয়াকারকে নিয়ে এত কথা বলা হচ্ছে, কিন্তু চুপ্পুর কথা কেন আসছে না? চুপ্পুর সাইন ছাড়া কি কিছু হচ্ছে? ওখানে অনুমোদনটা কোথা থেকে আসছে, কার কাছ থেকে অনুমোদনটা নিচ্ছে এবং কে অনুমোদনটা দিচ্ছে? এই বিষয়ে আমরা একটা ইনসিডেন্টটা ঘটিয়ে আমরা ওখানে যে মানে উঠবো, আর তারপরে এক একটা নাটক শুরু হয়ে যাবে। সে নাটকগুলোকে ফেস করতে হবে জনগণকে, এবং সেই নাটকের যে ক্ষয়ক্ষতি সেটা দিতে হবে জনগণকে। কেন আজকে আমরা, তারা অস্ত্র দেখাচ্ছে আর অস্ত্রের ভয়ে এই জনগণ সব ঘরে বসে আছে, কিন্তু একটা সময় তো এই জনগণ মাঠে নেমে আসছে, এবং আজও যে জনগণ মাঠে নামবে না এটা তো আমরা কেউ বলতে পারি না। জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে তখন জনগণ রাজপথে আসবে। আর ঢালাও ভাবে এতদিন যে আমরা এই পলিটিশিয়ানদের দোষ দিয়ে গেছি এবং শুধু কথায় কথায় তাদেরকে আমরা ধরছি, তাদের কথা বলছি, কিন্তু আমরা জনগণ, আমরা কি একটাবার চিন্তা করেছি যে গত 17 বছরে আমাদের দেশে উচ্চ পদস্থ কর্মকর্তারা কারা, কে তাদেরকে এখানে অ্যাপয়েন্ট করছে, কিভাবে তারা এখানে আসছে? আজকে যত উচ্চ পদস্থ কর্মকর্তারা আছেন তারা যে কাজগুলো করছেন এবং সেগুলোর মানে ইম্প্যাক্ট কি হচ্ছে, আজকে আমাদের বাংলাদেশ যে সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে, কেন? এটা তো আমরা এখন বাংলার জনগণ এ টু জি আমরা তো সবাই জানতে পারছি, সবাই বুঝি, সবাই সাবজেক্টটা নিয়ে আলোচনা সমালোচনা করি, কিন্তু এর কনক্লুশন কোথায়? আজকে এর কনক্লুশনের জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা হয়েছে এবং আমরা বলে যাচ্ছি, এবং আজকে তারা দেখতে পাচ্ছে যে 1 বছরে একটার পর একটা নাটক আসছে, এবং আমরা জানি এই যে তাদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট হওয়ার পরে যে সিচুয়েশনটা এবং যেটা হতে পারে এবং যেটা হবে সেটা কিন্তু আমরা বলে আসছি, কিন্তু এজন্য কি কোনো তাদের সতর্কতা বাণী এবং কোনো সতর্ক থাকার বিষয় এগুলো কি তাদের ছিল না? এগুলো তারা জানে না? আজকে রাষ্ট্রের স্তম্ভ হিসাবে যদি মানে এই মানে মাধ্যমগুলোকে যদি ধরা হয়, তো এই মাধ্যম মিডিয়া এরা তো বলছে কিছু না কিছু।
বলতে না পারলেও বহির্বিশ্ব থেকে অনেক কথা আসছে, অনেক কথা বলা হয়েছে, এবং তখনই বলা হয়েছে নাটক শুরু হয়ে যাবে। তো সে নাটকগুলোই শুরু হয়েছে। আজকে আপনি যে পাড়ার দোষী দেন না কেন, নাটকের গোড়াঘাট, মূল গোড়াঘাট ওখানে, এবং এটা পরিকল্পিতভাবে হচ্ছে। বর্তমান সরকারকে এই বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের, আপনি সরাসরি এদেরকে দায়ী করতে পারেন। এদেরকে দায়ী করে ইন্টারন্যাশনালি যদি কোথাও আনা যায় সেই ব্যবস্থা করেন, কারণ বাংলার জনগণ এই নাটক দেখতে দেখতে এখন টায়ার্ড। ওকে নীরা, আপনাকে অনেক ধন্যবাদ, খুব ভালো বলেছেন। ডক্টর মাসুদ, আপনার কাছে আমি সরাসরি আলোচনাটায় আসবো। আমি আর মুজিব ভাই এবং নীরা আমরা আলোচনাটা করেছি। এই বিষয়টার উপরে আপনি যদি ফাইনালি একটু আলোকপাত করেন। আমার ন্যারেটিভটা হলো, আমি যেভাবে সাবজেক্টটাকে তুলনা করছি, পৌরাণিক যুগে মানুষ বেশ্যাপাড়ায় গিয়ে অপরাধ করার পরে লুকাইতো, ওখান থেকে কেউ খুঁজে পাইতো না। ওখান থেকে বেশ্যাপাড়ার থেকে তারা কোথায় পালায় গেছে কোনো খোঁজ খবর নাই। বাংলাদেশে দেশদ্রোহীরা, মাদক ব্যবসায়ীরা, খুনিরা, গুমকারীরা, চুরিকারীরা ভারতে পালায় যাওয়ার আগে তারা একটা আশ্রয়, টেম্পোরারি শেল্টার খুঁজে, এবং ওই শেল্টার বিকাম ঢাকা সেনানিবাস। আমি জানি আমি যেভাবে তুলনা করছি লোকজন মনে কষ্ট পাচ্ছে, কারণ সেনানিবাস এত পবিত্র একটা জায়গা, কিন্তু ওই জায়গায় আয়নাঘর তৈরি করা হয়েছে, ওই জায়গায় মানুষ খুন করা হয়েছে, ওই জায়গায় ব্যারিস্টার রহমানকে বেঁধে রেখে অমানবিক নির্যাতন করা হয়েছে। সেনানিবাসের মতো জায়গায় মহিলাকে গ্রেফতার করানোর পরে একটা সেলের মধ্যে বসায় রাখছে। ওই সেনানিবাসের মধ্যে, ওই সেলের মধ্যে অর্ধেক টয়লেট করছে, আর অর্ধেকের মধ্যে তাকে ঘুমাইতে দেওয়া হয়েছে। ওই মহিলা যখন কমপ্লেন করছে যে আমি এখানে কিভাবে টয়লেট করব, তাকে বলা হয়েছে মার্গি তুই ওইখানেই থাকবি। সেই ক্যান্টনমেন্ট, এটাকে পবিত্র বলার জন্য লোকজন আমাকে বেকুব বলবে, আপনাকে গালি দিবে, ডক্টর মুজিব এবং নীরাকে গালি দিবে, কিন্তু আমার কাছে দ্য ক্যান্টনমেন্ট বিকাম দ্য সিম্বল অফ এ প্রস্টিটিউশন। এটার উপরে আমরা আপনার মন্তব্য জানতে চাই। ডক্টর মাসুদ রহমান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মুজিব ভাই, নীরু, আসসালামু আলাইকুম। এবং আমাকে শোনা যাচ্ছে তো না? জি। এবং জ্যাকব মিল্টন ভাইয়ের অগণিত দর্শক যারা, তাদের সবাইকে সালাম। খুব দুঃখজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনৈতিক এবং অরাজনৈতিক অপরাধীদের বটবৃক্ষ হয়ে দাঁড়িয়েছে আজকে সেনানিবাস। এটার জন্য প্রথমেই আমাদেরকে চিহ্নিত করতে হবে যে সেনানিবাস বললেই ওদেরও একটা আনন্দ হয় যে ওরা পুরা সেনাবাহিনীকে মিন করে যে আমরা এটা করছি বলে ওরা ব্লেম করছে। ইটস নট সেনাবাহিনী। এটা বারবার আমি ক্লিয়ার করতে চাই যে এটা সেনাবাহিনীর কিছু বিপদগামী অফিসার এটাকে একটা অপরাধের বটবৃক্ষ বানিয়েছে, অপরাধীদের জন্য বটবৃক্ষ। তার ছায়াতে অপরাধীদেরকে রাখছে কয়েকজন অফিসার, ফিউ অফিসার্স। এবং এটা আপনি যে বললেন সেনা নিবাস যেটা, সেটার পবিত্র জায়গা, উইদাউট এ কোশ্চেন। এন্ড পবিত্র জায়গার পবিত্রতা নষ্ট করছে অল্প কিছু মানুষ, সমস্ত মানুষ নয়, অল্প কিছু অফিসার। এই পার্জিংটা হয়নি। আমরা যখন বিপ্লবটা হলো তখন এটা পার্জ আউট করা উচিত ছিল লটস অফ অফিসারকে, ইমিডিয়েটলি পার্জ। এই পার্জিংটা করা হয়নি। ওটা করা হলে তাহলে পরে আজকে এই দিনগুলো আমাদেরকে দেখতে হতো না, যে 500-600 জন অপরাধী আওয়ামী লীগের লুকিয়ে থাকে এবং ধীরে ধীরে পয়সার বিনিময়ে সমস্ত ধরনের জঘন্য ধরনের অপরাধীরা সব বেরিয়ে যাচ্ছে সেনানিবাস থেকে। তারপরে এখন যে 20 জন বা 25 জনের নামে আসলো, পরে 15 জন সেনানিবাসে থাকলো, এদের জায়গা কোথায়? পরিষ্কারভাবে এদের জায়গা as per the court ruling they should be coming to the court and say আমরা, বা তাদেরকে যখন ধরেছে আর্মি নিয়ে এসে প্লেস করবে কোর্টে, কোর্ট ডিসাইড করবে তারা কোথায় যাবে, জেলে যাবে না সেনানিবাসে কোনো একটা সাব জেল বানাবে, না তাদেরকে জামিন দেবে। এই ডিসিশন তো কোর্টের।
এই ডিসিশন কয়েকজন আর্মি অফিসারের না, এটা অত্যন্ত খারাপ প্রেসিডেন্স তৈরি করছে আজকের যারা আর্মিতে যারা রেসপন্সিবল ব্যক্তি, ইনক্লুডিং হুইচ ইনক্লুডস দ্য এন্টায়ার রেসপন্সিবিলিটি গোজ টু দি আর্মি চিফ। উনি থাকতে এটা কেন হচ্ছে আর কি, তার মানে উনি এটা চাচ্ছেন যে তারা সেফ থাকুক। হোয়াই? আইনের চোখে সবাই বলে সমান, তাহলে পরে শুধুমাত্র আর্মি অফিসারদেরকে আলাদা করে রাখা হবে কেন? এটা নিয়ে কথাও আসছে এমনকি ইউনাইটেড নেশনস থেকেও, যে এদেরকে ইমিডিয়েটলি বিচারের বন্দোবস্ত করা হোক। এই চাপটা সহ্য করতে না পেরে এখন আপনাদের সবার, আমাদের সবার মনোযোগ যেটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বারবার করা হচ্ছে, সেটা হচ্ছে আগুন। দি ফায়ার এত বেশি আলোচনা চলে আসছে, আমরা কনফিউজড হয়ে গেছি, যেটা কি নাশকতা না এটা কি দুর্ঘটনা, এই নিয়ে আমরা ব্যস্ত। আমরা কিন্তু ওই সেনা যে কয়জন অভিযুক্ত সেনা অফিসার তাদেরকে নিয়ে আর কথাবার্তা হচ্ছে না। এক পুরনো টেকনিক, ভেরি ওল্ড টেকনিক, যে কোনো এক মেজর সমস্যাকে আড়াল করার জন্য আর একটা সমস্যা খাড়া করে দেওয়া। আর এখানে ব্যাপারটা শুধু সেই টেকনিক না, এখানে সেটাকে আড়াল করার জন্য নতুন একটা সমস্যা তো খাড়া করছেই। নতুন সমস্যাটা পরিকল্পিত সমস্যা, যেটা নিরু বলল, পরিকল্পিত যেটা নতুনভাবে দাঁড় করানো হবে, সেটা শুধু দাঁড় করানোই হবে না, আপনার মনোযোগটাকেই সরাবে না, সেইটা দেশের ক্ষতিও করা শুরু করবে। আপনার দেশের, আমার দেশের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি হচ্ছিল এটাকে বন্ধ করে দেওয়া হবে। ঠিক সেভাবে আক্রমণগুলো করা হচ্ছে, আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি। যখনই মেজর কোনো ব্যাপার আসছে তখনই এই ধরনের জিনিসগুলো করা হচ্ছে। এবং এর সবচেয়ে প্রথম কাজ যেটা করছে, যে অন্যায়টা করছে, সেটা হচ্ছে আজকে সেনানিবাসে রেখে সেনাবাহিনীর কতিপয় অফিসাররা, আমার মনে হয় যে বোঝাই যাচ্ছে যে সরকারের মধ্যে 2-3টা প্যারালাল সব শক্তি রয়েছে আর কি। এবং এরা মনে হয় ইউনূস সরকার ইজ কাইন্ড অফ ফেলিয়ার, সে এখনো এটা করতে পারে নাই। এটা না করতে পারলে আমাদের আরো খারাপ দিন দেখতে হবে বলে আমার কাছে মনে হচ্ছে। এটা ভীতিকর একটা অবস্থা, যে কিছু অপরাধীকে কয়েকজন লোক যদি মনে করে তারা কোর্টের কাছে দিবে অথবা দিবে না, তার মানে আইন তাদের হাতে চলে গেছে। আইন এখন কোর্টে নেই সবসময়, আইন ইজ বিং হ্যান্ডেলড বাই সাম অফ দি মিসক্রিয়েন্ট অফিসার্স। দ্যাট হ্যাজ টু গো। আপনি যদি এটাকে বলেন যে এটা একটা খারাপ জায়গা, যেখানে যথাযথই বলেছেন যে এখানে মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, পালানোর সবচেয়ে ভালো জায়গা টানবাজার, সেখান থেকে আর মানে লোকের দৃষ্টি থাকে না ওখানে, লোকে যায় না, যেতে চায় না। এখানে সেনানিবাসকে ব্যবহার করছে ওরকম, লোকে যাচ্ছে না ওখানে, পুলিশ যাচ্ছে না ওখানে, অ্যারেস্ট করছে না ওখানে। এই সুবিধাটা নিচ্ছে, সুবিধাটা নেওয়ার ধরনটা প্রায় একই রকম যেটা আপনি বলেছেন। এর জন্য জবাব দিতে হবে। এর জন্য এই অফিসারদেরকে আসলেই দে শুড বি স্যাকড ফ্রম দি আর্মি। ডক্টর মাসুদ, আপনাকে আমি একটা ফলো আপ কোশ্চেন করি। আপনি বলছেন যে আইন তারা নিজের হাতে তুলে নিয়েছে, সাবজেক্টটা কি আমি এভাবে বলতে পারি, ওনারা তুলে নিয়েছে না ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদেরকে যে কোনো অন্যায় বা অপরাধ করার একটা লাইসেন্স দিয়েছে? আমি সাবজেক্টটাকে এভাবে বলতে পারি? এখন যদি আপনি প্রকারান্তরে তাই বলেন তবে তাই, কারণ যখন দিয়েছিল তখন কি এটা চিন্তা করে দিয়েছিল যে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা মিসইউজ করবে? আগে 16 বছরের মতন তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার রাস্তার কাউকে কিছু বলে নাই। তারা যখন একটা বিশেষ দল মানে বিএনপি যখন চাঁদাবাজি করতে যায় তখন আর্মিকে দেখা যায় নাই। একটা মানুষকে মারতে মারতে দোকান থেকে বের করে মেরে ফেলা হয়েছে পাথর দিয়ে, তখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার কেউ দেখে নাই এবং মানা করে দেওয়া হয়েছে। আমরা দেখেছিও সেই টিভির ক্লিপ যে তোমরা বিশেষ কিছু করতে যেও না, ওয়াকার বলেছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে লাভ কি হলো? দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা কোথাও করে নেই। যেখানে যেখানে বিএনপির লোকেরা চাঁদাবাজি করার প্রতিটি ক্ষেত্রে, আপনি রাস্তায় আসলেন কেন তার জন্য চাঁদা দেওয়া লাগতেছে এখন। আগে তো চাঁদা মনে হতো যে 2-1টা জায়গায়, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এখানে সব জায়গায় হতো। এখন এটা সব জায়গায়। আপনি রোডে নামলেন কেন তার জন্য চাঁদা দেওয়া হচ্ছে। এরপরে সেক্সুয়াল চাঁদা নেবে, আপনি পুরুষ মানুষ কেন তার জন্য আলাদা চাঁদা, মেয়ে মানুষ কেন তার জন্য আলাদা চাঁদা। এইগুলো হচ্ছে এখন দেশে। এত জঘন্য অবস্থা চলে গেছে। কই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি তো কিছু করে নাই। তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার শুধু
তাদের কিছু ক্রিমিনালকে রক্ষা করার জন্য তৈরি করা, মানে তারা ব্যবহার করছে। দিস ইজ ভেরি অবনাক্সাস একটা কান্ট্রির জন্য, একটা দেশের জন্য, যে দেশের সর্বোচ্চ আইনি জায়গা যেটা আদালতের কথাকে ডিরেক্ট অবমাননা আমেরিকাতেও করা হয় না। ওকে ডক্টর মাসুদ, আমি আপনার কাছে আমি ব্যাক করছি। আমি ডক্টর মুজিব আপনার কাছে একটা প্রসঙ্গে আসি। অনেকে যদি বলে যে আপনারা কোনো প্রমাণ ছাড়া বলছেন যে ক্যান্টনমেন্টে অপরাধীরা থাকে না, আপনি এটা হলুদ সাংবাদিকতা করছেন, যেমন আমাদের এক দর্শক বলছে আপনি প্রমাণ ছাড়া কথা বলছেন। আচ্ছা, ক্যান্টনমেন্টে 626 জন খুনি, গুমকারী, ধর্ষণকারী, চোরা কারবারি এরা ক্যান্টনমেন্টে ছিল। এটা তো ওয়াকার নিজেই স্বীকার করেছে যে হ্যাঁ 626 জন ছিল। এটা নিয়ে কি আমাদের আর কোনো প্রমাণের দরকার আছে বলে আপনি মনে করেন ডক্টর মুজিব? স্বীকার করেন, তারা লিস্ট দিয়েছে কারা কারা ছিল, এটা হচ্ছে ওপেন। এটা যখন তারা ছিল, যখন এটা মিডিয়াতে বের হয়েছে, এখানে তো কোনো কন্ট্রোভার্সি নাই। আর এছাড়া এই যে এখন যে যাদের এগেনস্টে আপনার আইসিটি থেকে মামলা হয়েছে, এদেরকেও তো আজকে ওয়াকার তাদেরকে সেভ করার জন্য চেষ্টা করছে। এবং আমার বিশ্বাস ওয়ান অফ দ্য মেইন রিজন ওয়াকার তাদেরকে সেভ করেন, কারণ ওরা সবাই জানে ওয়াকারের রোলটা কি ছিল পুরো আন্দোলনগুলোতে এবং গত 18 বছর ধরে এবং বিডিআর হত্যাকাণ্ডে। তো ওয়াকার নিজের ভয় তাদেরকে সেভ করতেছে, কারণ ওয়াকার ইজ অলসো গিলটি। এই জন্য আমি মনে করি, প্রথম থেকে আমি বারবার বলেছি, Walker has to go, and not only go, he has to be arrested and he has to be investigated and punished for his deeds. ডক্টর মুজিব বেয়াদবি নেবেন না। ডক্টর মুজিব, আমি আপনাকে একটা কথা, আমি জাস্ট আপনার এই কথার মধ্যে আমি একটু ঢুকাতে চাচ্ছি। সেটা হচ্ছে, আপনি জানেন বিডিআর পিলখানার উপরে এখন পর্যন্ত আইসিটি কাউকে ইন্ডাক্ট করে নাই। তারা করেছে মাত্র ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার আজমি, তাদের গুম করার জন্য এখানে গ্রেফতারি পরোয়ানাটা জারি হয়েছে। ওয়াকার অত্যন্ত আতঙ্কগ্রস্ত। তারা যদি এই সেনা অফিসারদেরকে আইসিটির কাছে হস্তান্তর করে, আইসিটি তাজুল ইসলাম বিডিআর পিলখানা ম্যাসাকারের সাথে ওয়াকারকে ইনভলভ করে ইন্ডাক্টমেন্ট করে বসবে। যার জন্য এই 25 জন আর্মি অফিসারদেরকে কৌশলে ওয়াকার সেভ করে ভারতে পাঠানোর ব্যবস্থা করবে। কারণ এদেরকে যদি আইসিটির কাছে দেওয়া হয়, আইসিটি ওয়াকারের বিরুদ্ধে মামলাটা তৈরি করে ফেলবে, এবং আইসিটি যদি ওয়াকারের বিরুদ্ধে একটা গ্রেফতারি পরোয়ানা জারি করে বসে, তাহলে ওয়াকারের আর চাকরি থাকবে না। ওয়াকারের মেইন ভয়টা এখানে। আপনি এটার উপরে কিছু বলেন ডক্টর মুজিব। আমি 100% এগ্রি করি। শুধু ওয়াকার না, এটা আইসিটির এই বিচারটা ইজ এ লিটমাস টেস্ট ফর আওয়ার আপনার বিচার ব্যবস্থার লিটমাস টেস্ট। কারণ এটা যদি এস্টাবলিশ করতে পারে এবং যদি সাকসেসফুল হয়, তাহলে বাকি যত খুন খারাপি হচ্ছে এগুলো কিন্তু সব একটা পর একটা লাইনে এসে পড়বে। আপনার বিডিআর হত্যা বলেন, পাচিবের হত্যা বলেন, সবকিছু লাইনে এসে পড়বে। তখন কিন্তু আর এটার এগেনস্টে দাঁড়াবার মতো বা ভয় পাওয়ার মতো কিছু থাকবে না। এটাই হলো সবচেয়ে বড় কথা। কারণ যে জায়গাটা আইসিটি ধরে বসছে এবং যে জায়গাটা জাতিসংঘ এটাকে সাপোর্ট করছে এবং ইউনিসেফ যে জায়গাটা ধরেছেন, এই জায়গাটা দেখেন, আমরা অনেকদিন থেকে বলছিলাম যে এইসব সেনা যারা আছে, সেনা ব্রিগেডিয়ার জেনারেল, এদেরকে এরা ইনভলভ, এদেরকে ফায়ার করার জন্য। আমার তো মনে হয় ফায়ারের থেকে মোর ইম্পর্টেন্টলি তারা চাকরি অবস্থাতে তাদেরকে ইন্ডাক্ট করা হয়েছে এবং তাদেরকে হাজতে নেওয়ার বা আইনের আওতায় আনার ব্যবস্থা করা হচ্ছে। এটা সাকসেসফুল হতে হবে। এটা দেশের জন্য জাতি ঘটনাগুলো এসে পড়তেছে, বিডিআর হত্যাকাণ্ড আসছে, সবগুলো আসতেছে, এবং সবগুলোর মধ্যেই যে আপনার ওয়াকার যে জড়িত, ওয়াকারের যে রোল আছে, শুধু ওয়াকার না, ওয়াকারের সাথে সাথে আরো যারা আওয়ামী বাহিনীর লোক ছিল, মিনিস্টাররা ছিল, হাসিনা নিজে যে জড়িত, এবং হাসিনা ফ্যামিলি। আমি একদিন আপনার এখানে বলেছিলাম, আমার কাছে বিশ্বাসযোগ্য সূত্র থেকে আমি জানি যে প্রতিদিন হাসিনার ফ্যামিলি তারেক সিদ্দিকী এবং তারেক সিদ্দিকীর বাসায়, রেহানার যে বাসা,
জয় এবং এরা সবাই মিলে বসতো, প্রতিদিন এদের মিটিং হতো, গোপন মিটিং হতো, কাদেরকে কি করবে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে সব বেরিয়ে আসবে। এইগুলো যাতে বের না হয় এবং সেটার সাথে যে আপনার ইন্ডিয়ার যে সম্পৃক্ততা ছিল, মোদী সরকারের এবং মোদী সরকারের যে রয়ের যে সম্পৃক্ততা ছিল, এগুলো সব একটা একটা করে বেরিয়ে আসবে। কারণ এরা যখনই কোর্টে যাবে, প্রত্যেকে দেখেন না কোর্টের সিস্টেমটা, আপনি একজন লয়ার, আপনি জানেন যে যখনই একজন লোক কোর্টের মধ্যে যায় তখন সে তাকে নিয়েই ভাবে, আর কিন্তু সে তার ফ্যামিলি নিয়ে চিন্তা, এবং সে তখনই চেষ্টা করবে আইনের সাথে একটা সমঝোতা করার জন্য, এবং দরকার হলে তার বাপ মাও যদি অন্যায় করে থাকে তাদেরকে তুলে দিবে। তার নিজের ওই বলে আপনি বাচ্চা কি বলে না, নিজের প্রাণটা বাঁচানো বড় কথা। প্রত্যেকেরই ফ্যামিলি আছে, প্রত্যেকে চিন্তা করবে যে আমার নিজের জীবনটা বাঁচতে হবে, আমি যাতে ফাঁসি কাছে না ঝুলি, দরকার হলে আমি ওয়াকারকে ঝুলাই দিই, আর কয়েকজনের ঝুলাই দিই এবং রকে ঝুলাই দিই, সেটা সাথে চিন্তা করবে না। এই জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাকে একটা ক্রুশিয়াল চ্যালেঞ্জ বাংলাদেশ জন্য যে এই জিনিসটাকে সাকসেসফুল করা। এবং এই জন্য আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট হলো জনগণ যদি সত্যিকার অর্থে এটাকে অনুধাবন করে এবং রাস্তায় থাকে এবং এটাকে প্রেশার ক্রিয়েট করে এবং এই আইসিটি কে এবং ইউনিট সরকারকে সমর্থন দেয়, তাহলে তারা শক্তি পাবে। জনগণের শক্তিটাই কিন্তু আলটিমেটলি এই বিচারটাকে সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে পারবে। জনগণ যদি সম্পৃক্ত না হয়, জনগণ যদি এখন যে উইথড্র করে, জনগণ যদি কোনো সাপোর্ট না দেখায়, তখন কিন্তু এই যে ষড়যন্ত্রকারীরা এরা কিন্তু এর অ্যাডভান্টেজ নেবে। এই জন্য আমি মনে করি এই যে আপনার যে প্রোগ্রাম এবং আরো এরকম প্রোগ্রাম হওয়া উচিত, যাতে ঘন ঘন এই প্রোগ্রামগুলো, যেহেতু আজকে জানেন দেশের, একটু আগে আপনি বলেছেন যে আমার দেশ ছাড়া কোনো পত্রিকাতে এবং লেখেও না যে এই ডিজিএফ এর সম্পৃক্ততা কি বা অন্যান্য জিনিসের সম্পৃক্ততা কি। সুতরাং আপনি বুঝতেই পারতেছেন যে মিডিয়া থেকে শুরু করে সবগুলো তারা কন্ট্রোল করতেছে। এটাকে ওভারকাম করতে হলে আমরা যারা বিদেশে আছি, আমাদেরকে যতই ওখান থেকে গালাগালি করে, এটা ডাজন্ট ম্যাটার। দেশপ্রেমিক, আমরা দেশে আইন শৃঙ্খলা চাই, আমরা দেশে যারা ক্ষতি করছে তাদের স্বচ্ছ বিচার চাই। এবং আজকের এই যে বিচার ব্যবস্থা আজকে যেটা হচ্ছে, এটাকে সম্পূর্ণভাবে সমর্থন করতে হবে। দেশে বিদেশে সব জায়গায় জনগণকে সমর্থন করতে হবে। জনগণ সমর্থন করলেই আপনার ইউনিট সরকার শক্তিশালী হবে, আইসিটি তাজুল ইসলাম শক্তিশালী হবে, ইউনাইটেড নেশনস থেকে শুরু করে অন্যান্য দেশ যারা দেখতে চায়, ইউনাইটেড স্টেট থেকে শুরু করে যারা দেখতে চায় একটা স্বচ্ছ বিচার প্রক্রিয়া বাংলাদেশে, সেটি এস্টাবলিশ হবে। এবং আগামী দিনে কোনোদিন হাসিনার মতো আরেকটা দানব তৈরি হবে না। এবং বাংলাদেশের যে আর্মি এবং যেসব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, তারাও আগামী দিনেও কোনো সরকারের পদলহীন করবে না। তারা বুঝবে যে আলটিমেটলি তাদেরকে একদিন না একদিন জনগণের সম্মুখে দাঁড়াতে হবে, বিচার ব্যবস্থা দাঁড়াতে হবে। তো এই জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ক্রুশিয়াল। বাংলাদেশের 53 বছরের জীবনে এটা একটা মোস্ট ক্রুশিয়াল মোমেন্ট, যে মোমেন্টকে আমাদেরকে অবশ্যই সাকসেসফুল হতে হবে। এবং আমরা সাকসেসফুল হলেই আপনি দেখবেন একটা পর একটা বিচার আসতেছে, এবং যত গুণ খুম যত কিছু হচ্ছে এবং যত টাকা রাহাজানি হচ্ছে, লুটপাট হচ্ছে, সবকিছু একটা একটা করে বিচার এসে পড়বে। কিন্তু এটাকে আগে সাকসেসফুল করতে হবে, কারণ দিস ইজ দ্য মোস্ট বিগেস্ট চ্যালেঞ্জ কান্ট্রি ইজ ফেসিং নাও, ইজ ফেসিং, পিপল ইজ ফেসিং নাও। ওকে, নিরনীরা, আপনার কাছে এতক্ষণ আপনি কথা বলে শুনেছেন, ডক্টর মুজিব যেটা বলেছে, ডক্টর মাসুদও যেটা বলেছে। ওয়াকারের মেইন চ্যালেঞ্জ হচ্ছে তাকে নিজেকে রক্ষা করা। ওই যে ডক্টর মুজিব বলতে চেয়েছে, নিজে বাঁচলে বাপের নাম, আগে নিজে বাঁচবে। ডক্টর মুজিব এই কথাটাই বলতে চাইছে। ডক্টর মুজিব যে কথাটা ঠান্ডা মাথায় বলছে, আইসিটি যদি এই 20-25 জন সেনা আফসারদের সাথে কথা বলার সুযোগ পায়, ওয়াকার আতঙ্কে আছে, জেনারেল আকবর আতঙ্কে আছে, জেনারেল ব্রিগেডিয়ার ফ্রান্স বিপদে আছে, আতঙ্কে আছে। তারা চিন্তা করছে যে তাজুল ইসলাম বিনা পিলখানা হত্যাকাণ্ডের মামলাটা তৈরি করে তাদেরকে ইনভাইট করে বসবে, একটা থেকে আরেকটায় যাবে। এখন ওয়াকারের জন্য কঠিন পরীক্ষা হলো, যদি এদেরকে সে রক্ষা করতে না পারে, তাহলে ওয়াকারের পাছার ছাপ থাকবে না, কাপড় থাকবে না। আপনি কি এই মন্তব্যের সাথে একমত? আপনি কি এটার উপরে কোনো কথা বলতে চান? অফকোর্স আমি এই বিষয়ের উপর একমত, কারণ গত 16-17 বছর বিচার বিভাগকে কুক্ষিগত করে রেখে কি না হয়েছে বাংলার মাটিতে। বিচারপতি থেকে শুরু করে কার গায়ে হাত তোলা না হয়েছে। আজকে যদি সেই আপনি বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর, এই যে পলিটিক্যাল গুণ খুম হত্যা, এগুলো যদি সব সামনে চলে আসে, নাম্বার 1 আসামি হলো গিয়ে ওয়াকার সে নিজে। যদি বিচারের আওতায় আনতে হয়, নাম্বার 1 আসামি হবে ওয়াকার নিজে। তার দ্বারা কি না হয়েছে,
তো এখন এই বিষয়গুলো যখন কথা ওই যে বলে না যে কেঁচো খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে আসে। মীরা, আপনাকে একটু আমি থামাই। মীরা, আপনাকে আমি একটু থামাই। শুধু ওয়াকার না, যদি এদের সাথে কথা বলার সুযোগ পায়, আপনি কি জানেন বঙ্গভবনে যে বসে আছে চুপ্পু, তাকে ইন্ডাক্ট করা হবে। কেন ইন্ডাক্ট করা হবে? হাসিনাকে ক্ষমতায় কন্টিনিউ করানোর জন্য জুলাই আগস্টে যে সেনাবাহিনী হেলিকপ্টার থেকে জনগণের বুকে গুলি চালিয়েছে, সেনাবাহিনীকে মাঠে নামানোর অর্ডারটা দিয়েছিল সুপ্রিম কমান্ডার। বাংলাদেশের এই মুহূর্তে সুপ্রিম কমান্ডার কে? ডক্টর ইউনূস না, সুপ্রিম কমান্ডার হলো বঙ্গভবনের যে কুত্তা বসে আছে চুপ্পু, ওই চুপ্পু। এখন ওয়াকার দেখছে যদি এই ইনডাইরেক্ট করা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এদেরকে যদি তাজুলের কাছে হ্যান্ডওভার করে, হ্যান্ডওভার করার 24 ঘন্টার মধ্যে ওয়াকার এবং চুপ্পুর বিরুদ্ধে চার্জ তারা গঠন করে ফেলবে। এবং এক কাজ করেন, চিন্তা করে দেখেন, তাজুল যদি এই অফিসারদেরকে বলে কারা কারা রাজসাক্ষী হতে চাও ওয়াকার এবং চুপ্পুর বিরুদ্ধে, আপনি দেখবেন 16-17-20 জনের মধ্যে 19 জন বলবে আমরা রাজসাক্ষী হব ওয়াকারের বিরুদ্ধে। এর জন্য এখন ওয়াকারের জীবন মরণ সমস্যা, ওয়াকার নিজেকে বাঁচানোর জন্য এবং চুপ্পুকে বাঁচানোর জন্য। যে এবার আপনি কি বলতে চাচ্ছিলেন বলেন। আমি বলতে চাচ্ছি রাজসাক্ষী হওয়ার ওই সুযোগই আসবে না। আপনার রাজসাক্ষী হওয়ার ওই সুযোগ পর্যন্তই বাংলাদেশিরা যেতে পারবে না, যত সিস্টেমে আপনারা তৈরি করার কথা বলেন না কেন। কারণ গত 16 বছর যে সিস্টেম তৈরি হয়ে আছে, আগে তো ওই সিস্টেমটা ভাঙতে হবে, দেন নতুন করে সিস্টেম তৈরি করতে হবে। ওই সিস্টেমের উপরেই তো চলে আসছে। আমার তো গত 1 বছরের কনক্লুশনের যে ভাষা, সেটা হলো ওয়াকার এন্ড চুপ্পু নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক। এই বাংলাদেশকে মুক্তি পাওয়ার জন্য এদের দুজনকে কিল করতে হবে, এ দুজনে আউট করে দিতে হবে বাংলাদেশ থেকে। কারণ এরা যতদিন বাংলাদেশে বিদ্যমান থাকবে, এই সেনাপ্রধান এবং এই চুপ্পু, বাংলাদেশ কোনো অবস্থাতেই সুষ্ঠুভাবে রান করা সম্ভব হবে না। ওকে নীরা, আমি আপনার কাছে ব্যাক করব। ডক্টর মাসুদ, আমি এই বিষয়টাই কনক্লুড করতে চাচ্ছি। ওয়াকারের মেইন আতঙ্ক হচ্ছে যে এই অফিসারদেরকে যদি আইসিটি তে হ্যান্ডওভার করা হয়, তার বিরুদ্ধে এবং সিটিং রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে তারা চার্জটা গঠন করে ইন্ডাক্ট করে বসবে, গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে বসবে। তাইলে ওয়াকারের এবং চুপ্পুর আর কোনো পজিশন থাকবে না, দুইজনেই চাকরি হারাবে। এই বিষয়টাকে কিভাবে দেখবেন? হ্যাঁ, যারা অ্যারেস্ট ওয়ারেন্টের আন্ডারে আছে, যাদেরকে নিয়ে আসা হবে, তারা আসলে পরেই এটা কানটা টানা হলো, মাথা আসা শুরু করবে। তখন তারা আসলে পরেই যখন বিচার কার্য শুরু হবে, যখন ইন্টারোগেশন শুরু হবে, আমরা সবাই জানি যে আরো অনেকে এতে জড়িত হয়ে যাবে। যতজন ছিল ওখানে, তাদের কিছু না কিছু দায় দায়িত্ব ছিলই, দায়িত্ব এড়াতে পারবে না। আর ওয়াকারের দায় দায়িত্ব আমরা সবাই জানি, রেকর্ডেড, যে বিডিআর হত্যা শুরু থেকে শুরু হয়েছিল। তার দায় দায়িত্ব অবহেলা করা, তার দায় দায়িত্ব পালন না করা, এবং তার জন্য দায়বদ্ধতার কারণে তাকে কোর্টের সম্মুখীন হওয়া, এই প্রথম থেকেই। তো ইট ইজ এ বিগ রিস্ক ফর ওয়াকার, বিরাট বড় রিস্ক। এই রিস্কটার জন্য ওই যে বলে না সবাই, মুজিব ভাইও বললো, নীরু বললো, যে নিজেকে বাঁচানোর জন্য যে যে ছাড়া পায় পাক, অসুবিধা নেই। চুপ্পু ছাড়া পাচ্ছে অনেকটা সাইড কোল্যাটারাল রিলিফ হিসাবে। কোল্যাটারাল ড্যামেজ বলে না, এটা কোল্যাটারাল রিলিফ। ওনার নিজের সেফটির জন্য হি ইজ ডুইং এভরিথিং। এবং দুঃখজনক যে বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতেও পারছে, দে আর আন্ডারস্ট্যান্ডিং ইট, যে ওয়াকার ইজ ডুইং দিস থিংস এগেইনস্ট দি ল অফ দি ল্যান্ড। দেশের আইনের বিরুদ্ধে গিয়ে, আইন হাতে নিয়ে, কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও হি ইজ নট ডুইং হিজ জব। এই কারণেও, শুধুমাত্র এই কারণেই কোর্ট অবমাননার দায়ে হি মে বি রেসপন্সিবল অ্যান্ড হি মে বি ফায়ার। তাকে এই একটা কারণে তার এগেনস্টে আসতে পারে, ওয়ারেন্ট আসতে পারে। ফরগেট অ্যাবাউট বিডিআর হত্যা, ফরগেট অ্যাবাউট শাপলা চত্বর, ফরগেট অ্যাবাউট, ওগুলো সমস্ত কিছু তো পরে আসবে। শুধু এই কথাগুলো মানছে না বলেও তো এটা তো কন্টেম্প্ট অফ দি কোর্ট। সো হি মে বি, আমার মনে হয় তার বিরুদ্ধে
ওয়ারেন্ট আসা উচিত, আর ওয়ারেন্ট আসলে পরে ইমিডিয়েটলি হি উইল বি আউট অফ দ্য জব। এবং সবাই জানে এটা, আমরা জানি, আপনারা জানেন, জনগণ জানে যে আর্মির মোস্ট অফ দি পিপল, 95% অফ অল দি পিপল অফ আর্মি, 3-4% উপরের কিছু লোক, কিছু যারা বিকৃত হয়ে গিয়েছে, যারা বিকিয়ে গেছে রয়ের কাছে, তারা ছাড়া এন্টায়ার আর্মি যারা এখনো সৎ, যারা এখনো দেশপ্রেমিক, দে ওয়ান্ট যে এটার বিচার হোক, তারা চায় বিচার হোক। এক্স আর্মি জেনারেল যারা, যাদের সাথে আলাপ করেছি, তারা চায় এটার বিচার হোক। আই হ্যাভ টক টু, একদম আমি যখন বলি আমি বুঝে শুনে কথা বলে বলি, আই হ্যাভ টক টু সার্জেন্টস, ওয়ারেন্ট অফিসার্স আর্মি, দে ওয়ান্ট যেটার বিচার হোক। এবং অনেকের নাম এখনো আসে নাই কেন, তারা টেক্সট করেছে আমার কাছে, টেক্সট মি যে স্যার এগুলোর নাম কোথায়, আপনি জানেন নাকি কিছু? তখন আমি গুম খুনের সাথে কথা বলেছি। তার মানে আর্মির সবাই জানে যে আরো কারা কারা আছে, দে নো। এই লোকগুলি যারা মানবেতর সমস্ত কার্যকলাপ করেছে, তাদেরকে সেভ করার দায়িত্বে মানে জাস্ট শুধুমাত্র, আর সব কেস বাদ দেন, শুধু এদেরকে একটার পর একটা সেভ করার জন্য ওয়াকার শুড বি রেসপন্সিবল, হি শুড বি রেসপন্সিবল। ডক্টর মাসুদ, আমরা অন্য একটা সাবজেক্টে যাওয়ার আগে আমি আপনাকে একটা বিষয় একটু কথা বলতে চাই। হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই, এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে যেখানে কার্গো, ওখানে আগুন জ্বালানো হলো। আগুনের ভয়াবহতা কতটুকু আমি দর্শকবৃন্দ সহ, এখন মাসুদ ভাই, আমি সিভিল এভিয়েশন যারা এয়ারপোর্টের সিকিউরিটিতে নিয়োজিত এবং চিটাগং এর ফায়ার সার্ভিস, এদের সাথে আমি কথা বলেছি। আমি দুঃখিত যে যাদের সাথে কথা হয়েছে তাদের নাম আমি ডিসক্লোজ করতে পারবো না। আপনি ঢাকা এয়ারপোর্টে যখন আগুন লাগে, ফায়ার সার্ভিস ওখানে যাবে, তাদেরকে ওখানে ঢুকতে দেওয়া হয় না, বলছে এটা সিকিউরড এরিয়া, এখানে ঢুকতে গেলে পারমিশন লাগবে। এখন কষ্টের কথা হলো, ফায়ার সার্ভিস পৃথিবীতে এমন একটা ডিপার্টমেন্ট যাদের কোন জায়গায় ঢোকার জন্য পারমিশনের দরকার নাই। এখন আমি যখন সিভিল এভিয়েশনের সিকিউরিটির সাথে কথা বলেছি, একজন কর্নেল সাহেব, তারা আমাকে বলেছে, স্যার আমাদেরকে থেকে বলা হয়েছে ওখানে কেউ ঢুকবে না আমাদের পারমিশন ছাড়া। যতক্ষণ পর্যন্ত ওয়াকারকে রিচ করতে না পারছে, জাহাঙ্গীরকে রিচ করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত ফায়ার সার্ভিসকেও ঢাকা এয়ারপোর্টে ঢুকতে দেওয়া হয় না। ঠিক আছে, তাদেরকে ঢাকা এয়ারপোর্টেও ঢুকতে দেওয়া হয় নাই। ঠিক একই কাজ চিটাগংয়ে তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই অনুমতির জন্য। এখন আমাকে অনেকে বলবে, জ্যাকব মিল্টন আপনি না জেনে কথা বলছেন। আমাকে একটা কথা বলেন, ফায়ার সার্ভিস বলছে আমাদেরকে আপনারা দোষারোপ করছেন, আমরা তো লোকেশন অফ দ্য ইনসিডেন্ট, আমরা তো ওখানে ঢুকতেই পারি না, আমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে। আমার তো এখানে প্রমাণের দরকার নাই, ফায়ার সার্ভিসকে ওখানে যথাসময়ে ঢুকতে দেওয়া হয় নাই। এখন ওখানে যদি যথাসময়ে ঢুকতে দেওয়া না হয়, আমি বলছিলাম, একজনকে জিজ্ঞাসা করেছি ওখানে কি এমন ছিল, ঠান্ডা মাথায় উনি চুপ করে থেকে একটা কথা বলছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কয়েক টন সরঞ্জামাদি ওখানে ছিল। আপনাকে আমি একটা রস্টাম বোধহয় ওদের রাসায়ন যে কোম্পানি, আপনি কি জানেন ওই রস্টামের ওই কোম্পানির মধ্যে বেনিফিশিয়ারি হচ্ছে সালমান রহমান, সজীব ওয়াজেদ জয় এবং তারেক সিদ্দিকী এবং রেহানা, এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এখন আমি বললাম তাইলে ওগুলো পোড়ানো এত জরুরি হয়ে কেন পড়লো? আমাকে বলা হয়েছে এই শিপমেন্টটা রূপপুরে গেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুব তাড়াতাড়ি চালু হয়ে যাইতো, আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যাতে তাড়াতাড়ি চালু না হয় এর জন্য আদানি ইনভেস্ট করছে, সামিট গ্রুপ ইনভেস্ট করছে, এফএম ইনভেস্ট করছে, ওই যে টেম্পোরারি ইলেকট্রিসিটি দেওয়ার জন্য কি করছে না বাংলাদেশে,
চায় না, কারণ সবাই ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার কোটি টাকা হাতায় নিতেছে। এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওটা জ্বালায় দেওয়া তাদের জন্য জরুরি ছিল। যদি এটাই হয় আর ফায়ার সার্ভিসকে ঢুকতে দেওয়া না হয়, আর আমি যদি বলি এর সাথে সশস্ত্র বাহিনীর কমান্ড এবং দেশের ইন্টেলিজেন্স এজেন্সি গুলো সরাসরি জড়িত ছিল এই সাবোটাজের সাথে, আমি কি খুব ভুল বলবো ডক্টর মাসুদ রহমান? নো, ভুল বলবেন না। ইন্টেলিজেন্সের মধ্যে গ্রুপিং হয়ে গেছে। একটা গ্রুপ তাদের আগের প্রভুদের কথাবার্তা যারা চলতো তারা তাদেরকে চালাতে দিচ্ছে, আর একটা group চেষ্টা করছে যে যেন এটা না করতে পারে, দেশটাকে যেন রক্ষা করা যায়। দের ইজ এ টাগ অফ ওয়ার স্টার্টেড ইন অল, প্রত্যেকটাতে। এই ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, ডিবি বা এটসেট্রা, এদের যাদের দায়িত্ব হচ্ছে দেশকে রক্ষা করা, এনএসআই ন্যাশনাল সিকিউরিটি, যাদের দায়িত্ব দেশকে রক্ষা করা। আগে তো তারা শুধু রাজনীতি করতো আর পলিটিক্স করতো আর করতো, ইলেকশন করাতো, কিন্তু তাদের দায়িত্ব দেশকে রক্ষা করা। এই দেশকে রক্ষা করার যারা, দে আর নট ডুইং দি জব। আপনি খেয়াল করলেই একটা একটা করে চলে আসবে। যে কোনো অপরাধ যখন সংগঠিত হয় একটার পর একটা আসা যাবে। আমরা এটাতেই বলি, আসেন লাভবান কে হচ্ছে, হু ইজ বেনিফিশিয়ারি অফ দিস ফায়ার? কুইক রেন্টালওয়ালারা এবং ইন্ডিয়ানরা। পুড়ছে কি? আমরা দেখবো যে পুড়ছে কি এখানে। এটা আবার আমাদের ইম্পোর্ট সাইডটাই পড়ছে, এক্সপোর্ট সাইড পড়ে নাই, অনলি ইম্পোর্ট সাইড। ইম্পোর্টে আমাদের 18 টন 18 টন কেমিক্যালস ছিল, যেই কেমিক্যালস গুলা ইউজড ইন দি নিউক্লিয়ার যেখানে, হ্যাঁ, আমাদের যে রূপপুর প্রজেক্ট যেখানে আছে, এখানে চালু রাখার জন্য যেই কেমিক্যালস গুলো দরকার, সেরকম 18 টনস কেমিক্যাল ছিল। এই কেমিক্যালটা যদি যেত, আপনি যেটা বললেন হুইচ ইজ কারেক্ট, তাহলে পরে এটা চালু হতো, বিদ্যুৎ সাশ্রয় এবং অন্যান্য যে যুদ্ধ ছাড়া যে অন্যান্য বেনিফিট গুলো আছে, সেই বেনিফিট গুলো বাংলাদেশ তাড়াতাড়ি পাওয়া শুরু করতো। লস করতো আপনার ওই আদানি বা অন্য যারা এখানে, দে আর অল বিং বেনিফিটেড। অ্যান্ড প্লেন নামছে কোথায় একটু খেয়াল করেন, চিটাগং, সিলেট, কলকাতায় প্লেন নামছে। তাদের দুই তিনটা লাভ। একটা হচ্ছে বাংলাদেশের এভিয়েশন ক্যানট গিভ দি গ্যারান্টি অফ সিকিউরিটি অফ বাংলাদেশ স্কাই, যার জন্য ইন্ডিয়া আসতেছে। ইন্ডিয়ার একটা বিরাট বড় লাভ এখানে। ওয়ান অফ দ্য হাইয়েস্ট বেনিফিশিয়ারি হচ্ছে ইন্ডিয়ানস অর ইন্ডিয়া ইটসেলফ। মোদির লেলিয়ে দেওয়া ইন্ডিয়ান কিছু অথবা ইন্ডিয়া ইটসেলফ। সো ইন্ডিয়া, আমার দেশ তো কোথাও কোনো লাভ হচ্ছে না এইটা পড়ে যাওয়াতে। লস ছাড়া কিছু নেই আমাদের। লাভ হচ্ছে কোনো দেশের যদি লাভ হয়, ইন্ডিয়া লাভ হচ্ছে। সো ইন্ডিয়া হ্যাজ টু বি, আপনাকে উইদাউট এনি, মানে সাধারণ নিয়মে ইন্ডিয়াকে আপনাকে সন্দেহের তালিকা রাখতে হবে, নাম্বার ওয়ান। এখন দেখা যাক ইন্ডিয়ার কথা শুনে, ভারতের কথা শুনে কারা কাজ করে। ভেরি সিম্পল, ভারতের কথা শুনে কারা কাজ করে তো অলরেডি লিস্টেড। এদেরকে রক্ষা করাটাই তো দরকার হয়, এদেরকেই তো অ্যারেস্ট করে ফেলছেন আপনি। এবং এই দেশ আস্তে আস্তে ভারতের আরেকজন মানুষ যে ভারতের প্রায় যাচ্ছিল, ওয়াকার, হি ওয়াজ অলমোস্ট গোয়িং দেয়ার নতুন নির্দেশনার জন্য, হি ইজ অ্যানাদার গাই। তো এই যে হাউ কাম ফায়ার ব্রিগেড ইজ ডিলেড? সো সাম রেসপন্সিবল অফিসার্স আর এখনো যারা বাইরে আছে, যাদের নামে ওয়ারেন্ট ইস্যু হয় নাই, I think we should sort them out. I think we should purge them out. I think দেশের সময় হয়ে গেছে বোঝার যে আর ক্ষতি বরদাস্ত করা যাবে না। আপনি যে আগুনের কথা বললেন, খেয়াল করে দেখবেন সমস্যার পর একটা আগুন। যেমন ধরেন এয়ারক্রাফট কেনা হচ্ছে আমাদের ফ্রম চায়না, ফ্রম টার্কি, ফ্রম ইটালি। এয়ারক্রাফট কেনা হচ্ছে, বাংলাদেশের যুদ্ধ বিমান আসছে, পরেই আগুন ধরে গেল, তারপরে আগুন ধরে গেল বিভিন্ন জায়গাতে। তারপরে আমাদের 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 রসদ রাখি কোথায়? যে গুদামগুলোতে রাখি, ফ্যাক্টরিজ। এই ফ্যাক্টরিগুলোতে যখন তারা 37% টেরিফ, আমরা তারা 50% টেরিফ, তাদের থেকে আমরা যখন ব্যবসা ভালো করতে শুরু করলাম, তারা প্রপোজ করলো যে তারা যেন আমাদের থ্রু দিয়ে দিতে পারে। আমরা রাজি হলাম না, বাংলাদেশ ডিলটা করলো না। না করার কারণে ইপিজেড, আপনি যেটা দেখালেন মাত্র, তারপরে একদিন পরে আগুনটা ধরলো। আপনি করবেন না? তাদের লোকজন বসে আছে, তাদের এজেন্টরা বসে আছে সক্রিয় নির্দেশের অপেক্ষায়।
তারা আগুনটা ধরা দিল। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখেন আর্মির নামে ওয়ারেন্টের পরে কথা, জুলাই সনদ যখন আসছে, ওয়েন ইট ইজ কামিং, ডেটটা এগিয়ে আসছে, তখন এই আগুনগুলো আসছে। আপনার মনকে, এটা হচ্ছে সানজু নামে, আমি একটা বিয়ে তো পড়লাম, প্লাস আমি বইটাও দেখেছি এবং করেছিও কিছু। সানজু একজন 300-400 বছর আগের একজন চাইনিজ স্ট্র্যাটেজিস্ট। উনি যুদ্ধের স্ট্র্যাটেজি তৈরি করতেন এবং 300 বছর ওনার স্ট্র্যাটেজিতে কাজ করছে। ওনার নাম সানজু, TSU, জু অ্যান্ড সান, SU অ্যান্ড সান। সানজু, ওনার কথা হচ্ছে যে ওনার যুদ্ধ করার আগেই যুদ্ধে জয়লাভ করে ফেলতে হবে। দ্যাটস হোয়াট ইন্ডিয়া ইজ ডুইং উইথ আস। যুদ্ধে যাবার আগেই, যুদ্ধের ঘোষণার আগেই যুদ্ধ জয় করছে তারা। যুদ্ধ জয় করতে গেলে কি করতে হবে? আপনার অর্থনৈতিক কোমরটা ভেঙে দিতে হবে, আপনাকে ডিসিভ করতে হবে। ডিসিভ মানেই হচ্ছে ধোকা, ধোকাতে রাখতে হবে আপনাকে। আপনি যখন একটাতে মনোনিবেশ করছেন, পুরা মন আপনাকে অন্যদিকে সরিয়ে দেবে এই আগুন টাগুন এগুলোর মধ্যে দিয়ে। তো ওই ডিসেপশনের মাধ্যমে আপনাকে যদি তারা ঘায়েল করতে পারে, যুদ্ধই তো করা লাগলো না, আপনাকে তো এমনি ধরাশায়ী করে ফেললো। যুদ্ধ না করেও যুদ্ধ জয় টেকনিকটা হচ্ছে সানজু টেকনিক। ওর বইটার নাম হচ্ছে আর্ট অফ ওয়ার। দেখবেন $6 বা $7 পাওয়া যায় বইটা, আর্ট অফ ওয়ার। আপনি অডিওও নিতে পারেন। এই বইতে পরিষ্কার বলা আছে সেই জিনিস ফলো করছে আজকে ইন্ডিয়া। দ্যাটস হোয়াট দে আর ফলোইং, এবং আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে প্রত্যেকটা জায়গায়। যখনই আর্মির নামে ওয়ারেন্ট, তখনই একটা বিপদ। যখনই জুলাই সনদ আসবে, তখনই একটা বিপদ। যখনই আমরা ওদের সাথে রাজি হব না ওদের ব্যবসা করতে, তখনই একটা বিপদ। যখন আপনার এই ইয়েতে আপনার কি বলে মিরসরাই প্রজেক্ট, যেটা মোংলা বন্দর প্রজেক্ট, যেটা ভারতের একচেটিয়া লাভ, যখন এই ডিলটা ক্যান্সেল করা হলো, ইপিজেড আগুন লাগলো। ওকে, আমাদের রসদ যেখানে রাখা হয়, আমাদের গুদামগুলোতে আগুন লাগানো হচ্ছে। আমাদের সাপ্লাই চেন যেটা, সেই সাপ্লাই চেন আগুন লাগানো হচ্ছে। আগুন কিন্তু সাধারণ হোটেল আর ঘর বাড়িতে লাগছে না, অতি পরিকল্পিত জায়গাতে আগুন লাগছে, যে আগুনগুলোর জন্য আপনি, আমি, আমার বাবা, আপনার বাবা, আমাদের পুরা জেনারেশন ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে, পুরা কান্ট্রি। তো এই এখন যারা দেশপ্রেমিক, আই থিঙ্ক দে শুড ওয়েক আপ। যে দেশের জনতা সবাই জানে, দে শুড ওয়েক আপ অ্যান্ড দে শুড টেক আউট দিস। প্রথম কথা হলো ইন্ডিয়ার সাথে আপনি আগেই না, ইন্ডিয়ার চর যারা, তাদেরকে সরান আগে। ইন্ডিয়া যাদের মাধ্যমে কাজ করে, তারা যদি সরাতে চান, দেন ওয়াকার ইজ দেয়ার, হি হ্যাজ টু গো। ওকে, ডক্টর মাসুদ, একটা খবর আমার কাছে এসছে, এটা সম্পর্কে আপনি জানেন কিনা, আপনার নজরে এসছে কিনা। গত 14 তারিখে, 14 এবং 15 তারিখে, আজকের 19 তারিখ, হঠাৎ করে জেনারেল ওয়াকার আর্মি হেলিকপ্টারে করে লালমনিরহাট না ঠাকুরগাঁ এয়ারপোর্টে, পরিত্যক্ত বিমানবন্দরে হঠাৎ করে উনি ওখানে গেলেন। এবং ওখানে যখন গেল, 2টা ইন্ডিয়ান হেলিকপ্টার ওখানে এসে নামলো। এখন ঠাকুরগাঁর এই পরিত্যক্ত এয়ারপোর্টে ওয়াকার হঠাৎ করে 3টা হেলিকপ্টার সহ গেলেন। 14 তারিখে ওনার ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, এবং ওখানে তার প্রতিরক্ষা সচিব এবং প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোভালের সাথে তার দেখা করার কথা, ভারতীয় সেনা প্রধানের সাথে। এখন আমি যদি বলি, অজিত দোভাল এবং ভারতীয় সেনা প্রধান ওয়াকারের সাথে এয়ারপোর্টে এসে দেখা করেছে, আলাপ আলোচনা করেছে, তাকে ফিডব্যাক দিয়ে গেছে, আমি কি লাইন ক্রস করব, নাকি আমি যেটা গেস করব, এখানে লজিক্যালি আমরা এটাকে এভাবেই ব্যাখ্যা করতে পারি? আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, যখনই কেউ ট্রান্সপারেন্সি বন্ধ করে দিবে, তখনই তো আমাদের গেস করার সুযোগ থাকছে। ট্রান্সপারেন্ট করলে তো আমরা দেখেই ফেলতাম, গেস করতাম না, আমরা জানতাম। কিন্তু তারা তো ট্রান্সপারেন্ট না, সমস্ত গোপনে করছে। গোপনে যখন করবে, তখন আপনার অজানা জিনিসকে আপনি গেস করা ছাড়া কোনো পথ নেই। তখন আপনি লজিক্যালি গেস করবেন, এবং লজিক্যাল গেস ইজ কারেক্ট, যে আপনি অন্য কে আসলো, কার সাথে, আপনি ওদের চিফ আসলো নাকি ওদের আরো বড় কেউ আসলো, কার সাথে আলাপ করলেন, কেন আলাপ? ওরা ওই 3 জন যে নামলো, এমনিতে নেমে আর উড়ে যায়নি তো তারা, নেমে তো কথাবার্তা বলেছে। কার সাথে, কারা আসলো? যখন আপনাকে এটা ট্রান্সপারেন্ট করে দিবে না, স্বচ্ছ করে দেবে না, অস্বচ্ছ রাখবে, তখন আমি বাধ্য গেস করতে, উই উইল অনুমান করতে, তখন আমরা বাধ্য। অনুমানটা হবে যুক্তি নির্ভর, এবং যুক্তি নির্ভর অনুমান যেটা, সেটা যে আপনি ওই দেশের লোকজনের সঙ্গে বসেছিলেন কথাবার্তা বলার জন্য, আমার দেশের পরবর্তী কি ক্ষতি করা যায় তার জন্য। দ্যাটস হোয়াট ইজ আওয়ার গেস।
আমার গেসকে উল্টা করার দায়িত্ব আপনার। এই বার্ডেন আপনার, আমার বার্ডেন না। আমি একটা দেশের মানুষ, সাধারণ মানুষ হিসাবে গেস করবো যে আমার দেশে কি হচ্ছে। যদি আমার ভুল গেসিং হয়, ইট ইজ ইউ মিস্টার ওয়াকার টু ক্ল্যারিফাই যে দ্যাটস নট ট্রু। আপনি কথা বলবেন না, অস্বচ্ছ রাখবেন, আমরা গেস করতে অসুবিধা। ইউ আর নট ক্রসিং এনি লাইন। ইফ হি ডাজ নট ওপেন দি লাইন, দেন ইউ হ্যাভ গট আনলিমিটেড ওয়ে টু গো। কেন যাবো না আমরা? আমাদের দেশে ক্ষতি হচ্ছে একটার পর একটা, আপনার জন্য হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তারপর আপনি নিজেকে স্বচ্ছ রাখেন না। ওয়াই নট কিপ ইউরসেলফ ট্রান্সপারেন্ট? কোথায় গেছিলেন? ট্রান্সপারেন্ট এখন কাদের সঙ্গে বসছিলেন? মেক ইট ট্রান্সপারেন্ট। না করলে জনগণ এই সন্দেহ করবেই। ওকে ডক্টর মাসুদ, আমি আপনার কাছে ব্যাক করব। ডক্টর মুজিব, ওয়াকার ঠাকুরগাঁয়ে গেছে কোন প্রকার নোটিশ ছাড়া, একটা পরিত্যক্ত বিমানবন্দর, ওখানে গিয়ে উনি নেমেছেন। প্রত্যেকটা নিউজ পেপারকে বলা হয়েছে এটা নিয়ে যেন নিউজ করা না হয়। ঠাকুরগাঁয়ের আশেপাশের লোকজন ওখানে সবাই জানে এটা হয়েছে। এখন একটা মজার কথা, বিএনপির মির্জা ফখরুল এবং ফয়সাল আহমেদ ওখানে হাজির ছিল। এখন ওখানে তারা ভারতীয় বিমান বাহিনীর 2টা হেলিকপ্টার ওখানে তারা দেখেছে ল্যান্ড করতে, এবং নিউজটা করতে দেয় নাই। ওয়াকারের 14 তারিখে ইন্ডিয়া যাওয়ার কথা সে ক্যান্সেল করেছে। এখন একটা কথা আপনাকে আমি মনে করাই দেই, 2017 সালের 8ই এপ্রিল হাসিনা শেখ ভারতের সাথে যে নিরাপত্তা এমওইউ স্বাক্ষর করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এটা এখনো ক্যান্সেল করে নাই। ওই এমওইউর আন্ডারে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এই মুহূর্তে অ্যাজ উই স্পিক ভারতের নিয়ন্ত্রণে, কারণ ভারতের কাছ থেকে তাদেরকে ইনস্ট্রাকশন নিতে হয়। আমি যদি বলি ঠাকুরগাঁও এয়ারপোর্টে ভারতীয় সেনা প্রধান এবং প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোভাল ওনাকে এসে নোট দিয়ে গেছে হোয়াট হি হ্যাজ টু ডু নেক্সট, এটা বলার জন্য। আমি কি ভুল বলবো? অবশ্যই না। এবং এটা দেখেন, এটা ইনিশিয়াটিভের দুর্বলতা যে আগেও যখন ওই যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এসে তার সাথে দেখা করে গেছিল মিস্ত্রি, তখনও আমরা এটা নিয়ে কথা বলেছি, কিন্তু এটার ব্যাপারেই ওয়াকারকে শোকজ করা হয়নি। হি ডাজন্ট হ্যাভ দ্য রাইট। সে বাংলাদেশের পজিশনে 18 পজিশনে, সে হি ইজ আন্ডার দিস গভর্নমেন্ট, এবং সে এই গভর্নমেন্টের অনুমতি ছাড়া সে আরেকটা ভিন্ন দেশের আপনার কারো সামরিক বাহিনী বলুক, কারো অসামরিক বাহিনী বলুক, তাদের কারোর সাথে বসার রাইট তার নাই। তাকে এটা যদি করতে হয় মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে, এখন যে নিরাপত্তার যে ইনচার্জ খলিল রহমান সাহেবের কাছ থেকে এবং প্রধান উপদেষ্টার কাছ থেকে অনুমতি নিতে হবে। আমি বিশ্বাস করি না যে তারা অনুমতি দিয়েছিল, কারণ আমি যতটুকু জানি এই অনুমতি ছাড়াই সে দেখা করছে। তখন তার মানে হি ইজ আইদার বাই কন্ট্রাক্ট, যেটা আপনি বললেন যে ইন্ডিয়ার সাথে যে মেমোরেন্ডাম সাইন হচ্ছে সেটার আন্ডারে পড়ে সে করতেছে, যেটা উচিত ছিল, যেহেতু এই সরকার বিগত হাসিনা সরকার অলরেডি পতন হয়ে গেছে এবং আমাদের সেই সকল কনস্টিটিউশনের বাইরেই সবকিছু হয়েছে। সুতরাং এই সরকার উচিত ছিল কনস্টিটিউশনের বাইরে থেকে এই জিনিসগুলোকে সবগুলোকে করে দেওয়া, যাতে করে মাসুদ ভাই আপনার, মুজিব ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। মুজিব ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। থাকতে পারে এই মেমোরেন্ডামের কথা চিন্তা করে আমাদের আসলে আর্মি দেশের ওয়াকার যে আইন বহির্ভূতভাবে এদেশে দেখা করতে, এদেরকে এইটাকে আপনাকে শোকজ করে ওয়াকারকে আইনের আওতায় এনে তাকে স্যাক করে দেওয়া। কারণ সে যদি ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ ছাড়া, নির্দেশ ছাড়া, অনুমতি ছাড়া আর একটা ভিন্ন দেশের একটা সামরিক বাহিনী বা বেসামরিক বাহিনীর সাথে দেখা করে এবং রাষ্ট্রীয় ব্যাপারে তার সাথে আলোচনা করে, এটা রাষ্ট্রের বিরুদ্ধে যায়। এবং এখানে এই সরকারকে শক্তিশালী হতে হবে এবং এই শক্তিশালী ভূমিকা তাদেরকে নিতে হবে। এই শক্তিশালী ভূমিকা না নিলে বারবার এই জিনিসগুলো হতে থাকবে এবং একটা সিপাহী যদি কিছু করে তাহলে কিছু বলা থাকবে না। সুতরাং এই রাষ্ট্র যে একটা রাষ্ট্র, সেটা এই সরকারকে প্রমাণ করতে হবে, তার কাজ দিয়ে প্রমাণ করতে হবে। শুধু কথা মুখে বললে হবে না যে আমি রাষ্ট্র চালাচ্ছি। রাষ্ট্র চালাবার দায়িত্ব যখন আপনি নিয়েছেন, রাষ্ট্রে যেসব আইন বহির্ভূত কাজ হবে সে যেই করুক না কেন, তাকে সেই জায়গাতে ইমিডিয়েটলি
তার আইনত যেটা সেটা করতে হবে। তো এখানে আমার কাছে মনে হয় আপনার অন্তর্বর্তী সরকার ফিল করতেছে, এবং এই যে এই জিনিসটা অ্যালাউ করাতে হবে কি এই জিনিসটা দিন দিন আরো বাড়বে, এবং ইউনূস সাহেব চেষ্টা করবে অ্যাজ ফার এজ পসিবল যাওয়ার জন্য, এবং টেস্ট করে দেখবে কতটুকু সে যেতে পারে, এবং তাই সে করে যাচ্ছে। ওকে ডক্টর মুজিব, আমি আপনার কাছে ব্যাক করব। নিরুনিরা, আপনি শুনেছেন জেনারেল ওয়াকার। প্রথম আমি একটা সাবজেক্টে আসছি, আগুন জ্বালানো নিয়ে। আপনি শুনেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি চালু হয়ে যায়, ডক্টর মাসুদ রহমান একটা কি কোশ্চেন করেছে যে এই যে আগুনটা জ্বালানো হলো এর বেনিফিশিয়ারি কে? আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন নীরা, প্রথম বেনিফিশিয়ারি ইন্ডিয়া, তারপরের বেনিফিশিয়ারি কুইক রেন্টাল যারা বাংলাদেশে করে, যেমন সামিট গ্রুপ, যেমন এস আলম এবং অন্যান্যরা, যারা এখনো ক্যাপাসিটি চার্জের পয়সাটা হাজার কোটি টাকা তারা লোপাট করছে, তারা নিচ্ছে, ইনক্লুডিং ভারতের যে আদানি গ্রুপ, তারা হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে নিয়ে নিচ্ছে, তারা বেনিফিশিয়ারি। এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাপ্লাই যদি তারা ঢাকা এয়ারপোর্টে আগুন জ্বালায় দেয়, আমাদের পিছনে পড়ে গেল কয়েক মাস। কয়েক মাসের অর্থ কি জানেন? কয়েক হাজার কোটি টাকা তারা আরো ইনকাম করবে। নির্দেশে এবং সিকিউরিটি এজেন্সির নির্দেশে জীবনে কোনোদিন শুনেছেন ফায়ার সার্ভিসকে অনুমতি নিয়ে ঢুকতে হবে এয়ারপোর্টে আগুন নেভানোর জন্য? জীবনে শুনেছেন কখনো? এই প্রথম শুনলেন যে ঢাকা এয়ারপোর্টে ফায়ার সার্ভিসকে ঢুকতে দেওয়া হয় না। নীরা, অনেকেই বলে যে আমরা পাগলের প্রলাপ বলছি, কিন্তু লজিক্যাল ওয়েতে আপনাকে যদি জিজ্ঞাসা করে জীবনে কোনোদিন শুনেছেন যে ফায়ার সার্ভিসকে স্টপ করা হয়, অনুমতি লাগবে? আমি সিভিল এভিয়েশনের অথরিটির সাথে যখন কথা বলেছি, আমাকে সরাসরি বলছে, স্যার আমাদেরকে বলা হয়েছে তারা ফার্দার নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত ফায়ার সার্ভিস তো দূরে থাক, কাউকে যেন ওখানে ঢুকতে দেওয়া না হয়। তো আমি এই জন্য মনে করি সরাসরি ওয়াকার, চুপ্পু এবং সিকিউরিটি এজেন্সি তারা সবাই এর সাথে জড়িত। এর সাথে জড়িত ভারতীয় হাই কমিশন। আমার এই সন্দেহটা কি অমূলক নাকি আপনার কাছে লজিক্যাল মনে হয়? জেকব ভাই, এখানে 1% সন্দেহ নাই, একটা ডট সন্দেহ নাই যে কি কারণে কেন হয়েছে। এটার বেনিফিশিয়ারি কারা? 6 টাকার জিনিস 9 টাকায় কিনবেন, তো এজন্য তো বেনিফিশিয়ারি হইতে হবে। এটার বেনিফিশিয়ারি কারা? আজকে এই যত নাটক, সব নাটকের পিছনেই ভারত। আর কেন আজকে ভারত হবে না? ভারতকে ঘরে ঢুকাতে ঢুকাতে তো আর কি বাকি আছে? এখন যেটা বলি যে ভারত এই বাংলাদেশকে মনে করে তাদের একটা অলিখিত অঙ্গরাজ্য, সেটাকে এখন ক্লিয়ার করে দেখ। বা যারা আছেন বাংলাদেশের প্রশাসনে তারা বলে দেখ যে আমরা ভারতের অঙ্গরাজ্য, আমাদের দেশে এসব কোনো কিছু আর চলবে না, এটা এভাবেই হবে। সেটা ডিক্লার দিয়ে দেখ। সেটা আজকে চুপ্পু ডিক্লার দেখ, ডক্টর মোহাম্মদ ইউনূস ডিক্লার দেখ, সেনাপ্রধান ডিক্লার দেখ, তারা ডিক্লার দেখ। জনগণ ভুগতেছে কেন? আর এটার জন্য জনগণ ভুগবে কেন? আজকে একটা দেশের মৌলিক অধিকার, আমি যদি আমার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হই, তাহলে আমার দেশ দরকার কিসের জন্য? একটা স্বাধীন রাষ্ট্র আমার দরকার কিসের জন্য? আজকে দেশের এই জনগণের ভোগান্তি, আজকে যে আগুন লেগেছে এখানে কতজন জনগণ ওখানে মারা গিয়েছে, সেটার কোনো খবর আপনারা পেয়েছেন? এক্সকিউজ মি, ওটা তো এখন পর্যন্ত আসেনি। তাই এই আগুনের, এক্সকিউজ মি, এই আগুনের হিসাব কিসের জন্য এবং কেন হয়েছে এটা বাংলার জনগণ জানে। এখানে আমাদের কোনো সন্দেহ নেই। নীরা, আপনি কি মনে করেন এর আগেও বহু জায়গায় আগুন ধরেছে, সব জায়গায় বলা হয়েছে শর্ট সার্কিট, এখন বলা হচ্ছে যে তারা এটার উপরে তদন্ত করবে, এটার উপরে কমিশন করবে, এটাকে তারা ফিগার আউট করবে যেটা নাশকতামূলক কার্যকলাপ কিনা এটা নিয়ে তারা দেখবে। আপনার কি মনে হয় যারা বলছে কমিশন করবে, যারা বলছে ইনভেস্টিগেট করবে, ওয়াকার কি এই ইনভেস্টিগেশন হতে দেবে বলে আপনি মনে করেন? প্রশ্নই আসে না। তাহলে ইনভেস্টিগেশন হবে না।
এটাকে কিচ্ছু বলা হবে না। শর্ট সার্কিট এটা বলে চালাই দিবে 100%। মানে এখানে কোনো ইনভেস্টিগেশন হবে না, না। ক্ষমতা নাই এদেরকে বের করা, গর্ত থেকে বের করে ধরায় দেওয়া যে এরাই কাজ করছে, না। তাদেরকে গ্রেফতার করতে দিবে না, ইনভেস্টিগেশন করতে দিবে না, তাহলে কি হলো? এই গেম নিয়ে তারা আরো 6 মাস আগে বসেছিল, এই ফাঁদ নিয়ে তারা আরো 6 মাস আগে বসেছিল, কিন্তু আমাদের দেশের নিরাপত্তারা ব্যর্থ হয়েছে এগুলো ফিগার আউট করতে, এগুলো থেকে সরে দাঁড়াতে তারা ব্যর্থ হয়েছে। কারণ তারা তো ভারতের পক্ষ নিয়ে কাজ করছেন, তারা তো বাংলাদেশের জন্য না, তারা বাংলাদেশের নিরাপত্তার জন্য না, তারা ভারতের ইন্টারেস্টে প্রোটেক্ট করেছে। আজকে এই যে আগুনের কথা, কেন আগুন লেগেছে, এখন এটার উপর ইনভেস্টিগেশন, কেন তারা ইনভেস্টিগেশন করবে? ইনভেস্টিগেশন করলে তো সঠিক তথ্য বেরিয়ে আসবে, এই সঠিক তথ্য তো তারা দিতে চাচ্ছেন না। এটার পিছনে নেক্সট 6 মাসে কি হবে সেটার জন্য কি বলে যে পরামর্শ, তাবিজ, কবজ, প্রেসক্রিপশন, ওটা তো এয়ারপোর্টে গিয়ে নিয়ে আসছে, এজন্য নেক্সট 6 মাসে কি হবে সেটার জন্য তৈরি হন, সেটা জানার জন্য তৈরি হন। আজকে যে নাটক যেটা হয়েছে, এই যে আইসিটি কর্তৃক যে আসামি যে কয়জন, সে কয়জনের কতজনকে কিভাবে নিবে সেই পরামর্শটা ওখানে করে গেছে। আজকে তারা কতজন পার হইছে সেটা দেখেন কতদিন পর বের হয়। আমি যদি জনগণ যদি এখন বলে যে 16 জন বা 15 জন বা 20 জন তাদের ভিতরে কি অফিসার যারা, কি উইটনেস যারা, কি অ্যাকিউজড যারা, ওয়াকার যদি পারে 3টা হেলিকপ্টারে করে তার ঠাকুরগাঁতে যাওয়ার জন্য ওয়াকারের তো 3টা হেলিকপ্টারের দরকার নাই, তাহলে 3টা হেলিকপ্টারে তার সাথে আর কারা গেছে? বিএনপির ফখরুল গেছে, সোনা আসামি না, বিএনপির ফখরুল গেছে, বিএনপির সালাউদ্দিন গেছে, বিএনপির আমির খসরু মাহমুদ গেছে, বিএনপির আব্দুল মিন্টু গেছে। 3টা হেলিকপ্টারের যাওয়ার দরকার কি ওয়াকারের ঠাকুরগাঁয়? এনিওয়ে নীরা, আমি জানি আপনার জন্য এটা একটু টাফ হয়ে যাবে ধরনের কোশ্চেন, কারণ আপনি দলটার সাথে জড়িত। আমি ডক্টর মাসুদ আপনার কাছে যাব। ওয়াকার যদি ডক্টর মাসুদ ঠাকুরগাঁ এয়ারপোর্টে যেতে হয় কারোর সাথে দেখা করার জন্য, সেখানে 3টা হেলিকপ্টার নিয়ে যাওয়ার তার দরকার কি? আমি যদি এখানে বলি তার সাথে বিএনপির যারা ভারতের হয়ে কাজ করছে, সালাউদ্দিন গেছে, মির্জা ফখরুল, কোনো কথা নাই বার্তা নাই, হঠাৎ করে ঠাকুরগাঁয়ে হাজির হয়েছে তার ভাই ফয়সাল আমিন সহ, যখন ওয়াকার এয়ারপোর্টে গেছে ভাই, আমি বলতেছি না 2 দিন আগে, অর্থাৎ 14-15 তারিখে মির্জা ফখরুল ওখানে, সালাউদ্দিন এই 3টা হেলিকপ্টারের সবার সঙ্গে ছিল, আব্দুল্লাহ মিন্টু সবার সঙ্গে ছিল, সবার সঙ্গে ছিল। ওয়াকারকে এতটা শক্তিশালী হওয়ার পিছনে ভারত যেভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তা দিচ্ছে, এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তা চুক্তি দিচ্ছে বঙ্গভবনের থেকে। আপনি একটা কথা বলছেন, ইম্পর্টেন্ট কথা, $1 মিলিয়ন কমেন্ট, যেহেতু তারা ট্রান্সপারেন্ট না, লেখাপড়া জানা লজিক্যাল মানুষ, তারা গেজ করবে যে সাবজেক্টটা এরকম। এটাকে ক্লারিফাই করার দায়িত্ব সেনাপ্রধান ওয়াকারের, এটাকে ক্লারিফাই করার দায়িত্ব বঙ্গভবনের, এটাকে ক্লারিফাই করার দায়িত্ব আইএসপিআর এর, আমার বা আপনার না। যেহেতু তারা লুকাইয়া উচ্ছৃঙ্খল এবং বেআইনি কাজ করবে, তাইলে আমাদেরকে এই কমেন্ট করা ছাড়া, আমাদের অনুমান করা ছাড়া আর কি কোনো উপায় আছে ডক্টর মাসুদ? নো, আমি আগেও বলেছি যে আমি একজন সজাগ সাধারণ দেশের নাগরিক হিসাবে দেশের যা কিছুই অ্যাবনর্মাল হয় সে ব্যাপারে আমাকে ভাবা উচিত, আমাদের প্রত্যেকটা নাগরিককেই ভাবা উচিত। যেমন আগুন কেন লাগলো ভাবা উচিত, যেমন ওয়াকার সাহেব হঠাৎ করে গেলেন এবং ভারতীয় হেলিকপ্টার এসে একটা জায়গায় থামলো, ওয়াই? এগুলো তো বড় বড় কাজ, এগুলো তো ছোট কোনো ব্যাপার নয়। তো এইগুলোর ট্রান্সপারেন্সি না থাকলে পরে there is no limit to think, আমরা অনেক কিছু ভাবতে পারি এবং লজিক্যাল হচ্ছে কিনা সেটা বড় কথা, আমরা লজিক্যালি ভাবছি। আপনি আপনার যদি কোনো সমস্যা না থাকে, দেন ইউ ব্রিং আউট, ট্রান্সপারেন্ট হন, হয়ে আমাদের কোথাও যদি কোনো ত্রুটি থেকে থাকে ক্লারিফাই দ্যাটস ইউর বার্ডেন। এই বার্ডেন তো আমার না, আমার বার্ডেন হচ্ছে আমার দেশের কি হচ্ছে এটা ভাবা, আপনার বার্ডেন হচ্ছে আপনি অন্যায় করতেছেন না প্রমাণ করা। আমি তো কাজ করতেছি না, অন্যায় তো আপনি করতেছেন। যে অন্যায়কারী, এটা তার বার্ডেন টু প্রুভ যে সে অন্যায় করছে কি না করছে না। এটা
ইজ ভেরি লজিক্যাল ওয়ে অফ থিঙ্কিং। এই গেস মানুষ করবেই যতক্ষণ আপনারা আপনি কার পারমিশনে গিয়েছেন। আপনি when you move somewhere, the country president, the country chief advisor, which is a replacement of prime minister, they must be knowing. আপনি আর্মি চিফ, ইউ আর ফার বিলো দেয়ার পোস্টস। আপনি যদি মুভ করেন কোথাও, ইউ ক্যানট মুভ। তাই যদি বলেন তাহলে তো আর্মি চিফের প্রধানমন্ত্রীর সাথে বসারই কথা ছিল না যখন বিডিআর হত্যা হয়। ওয়াই শুড হি সিট ডাউন? স্টেট আর্মির আইন অনুযায়ী তো সে চলে যেতে পারতো। তখন আপনারা আইন মানেন, নিয়ে আসেন যে প্রধানমন্ত্রীর সাথে বসা লাগবে। যখন আইনের দরকার নেই, আর্মি রেগুলেশন হ্যাজ বি ক্লিয়ারলি স্টেটেড যে কোথাও যদি কোনো মিউটিনি হয়, you can go and stop it without asking anybody, go and stop it. তারপরে you give the explanation. সেখানে মিউটিনি না, রেভলিউশন, সেখানে রিভোল্ট হচ্ছিল। তারপরেও আর্মির কিছু নেতার, মইনু আহমেদের মতো মানুষের অজুহাত ছিল যে আমি প্রধানমন্ত্রীর সাথে বসেছিলাম। why did you not quell it fast? আজকে আপনি প্রধানমন্ত্রীকে জানান না, আজকে আপনি প্রেসিডেন্টকে জানান না, না জানিয়ে আপনি চলে যান যেখানে খুশি সেখানে, এবং যান, ইটস ওকে। কিন্তু যখনই বিদেশি কেউ ইনভলভ হবে, উই হ্যাভ টু নো যে কেন আসলো তারা, হোয়াট ওয়াজ দি টপিক, তাদের কি টপিক ছিল যে আপনার কাছে বর্ডার ক্রস করে এসে বসতে হয়েছিল, হু গেভ দি পারমিশন। এই জিনিসগুলো যদি আপনারা ক্লিয়ারিফাই না করেন, মিস্টার ওয়াকার, এই যদি ক্লিয়ারিফাই না করেন, আপনাকে যে প্রথম দিকে হিরো বানানোর চেষ্টা করা হয়েছিল, আমি নিজেও আপনার পক্ষে ছিলাম, বোঝা যাচ্ছিল না, আপনি আওয়ামী লীগের কালার দেখা যাচ্ছিল না, তখন মনে হচ্ছিল যে আপনি জনতার সঙ্গে আছেন। ধীরে ধীরে শুধু কালার না, আপনার পুরো শরীর দেখানো শুরু করছেন আপনি, যে আপনি ডাই হার্ড শেখ হাসিনা সাপোর্টার। আওয়ামী লীগ বোঝেন না আপনি, ইউ আর এ ডাই হার্ড ইন্ডিয়ান সাপোর্টার, ইন্ডিয়ার কথা। এবং আপনি আবার মাঝখানে হঠাৎ করে বলেন যে ইন্ডিয়ার কথা অনুযায়ী এই দেশ চলছে, কথাটা ঠিক নয়। দ্যাটস অল। আমি কলা খাই না, দ্যাটস অল। আপনি কলা খান না, আপনি কোথায় আছেন বলেন, আপনি ঠাকুর ঘরে। আপনি ইউ হ্যাভ টু ক্লারিফাই দিস ইজ, এটা দুর্ভাগ্যজনক একটা ব্যাপার, অত্যন্ত। আমি বারবার বলেছি, এটা আমাদের আমরা একটা হতভাগা একটা জাতিতে পরিণত হচ্ছে। এমন সব লোকজন আমাদের জাতির মাথায় বসছে, জাতিকে চালাচ্ছে, যারা আর একটা দেশের প্রতি তাদের লয়ালিটি, অ্যালিজেন্স টু অ্যানাদার কান্ট্রি। আমার দেশের আর্মি অ্যালিজেন্স টু অ্যানাদার কান্ট্রি, আর্মি না, নট অল আর্মি। আমি আবার ক্লিয়ারিফাই করি, ফিউ ডিরেইলড অফিসার্স, 30-40টা লোক বাংলাদেশের আর্মি না। এই 30-40টা লোক যারা আপনাদের আর্মিকে কলুষিত করছে, আর্মির কাছে, আর্মির সবার কাছে আমার অনুরোধ, এদেরকে বের করে দেন, রিভোল্ট এগেইনস্ট দেম, কিক দেম আউট, কলুষমুক্ত করেন। এই 29 জন, 30 জন বা 40 জন আপনি যাদের কথা বলছেন, তারা যদি হয় পিএসও, প্রিন্সিপাল স্টাফ অফিসার ইন বাংলাদেশ আর্মি হেডকোয়ার্টার, এরা, এবং ঢাকা 9ম পদাতিক ডিভিশনের কমান্ডার, 46 এর কমান্ডার, 14 ইন্ডিপেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার, 6 ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টি এয়ারক্রাফট ব্রিগেডের কমান্ডার, এরা যদি এই কয়েকজন বেইমান হয়, তাইলে আর বাংলাদেশের নিয়ন্ত্রণ করার জন্য, ভারতের স্বার্থ প্রোটেক্ট করার জন্য, তাইলে আর কাউকে কি দরকার আছে? আমি তো মনে করি না। ডক্টর মাসুদ, আপনার অডিও আটকায় গেছে, ভিডিও আটকায় গেছে। আমি ডক্টর মুজিব আপনার কাছে যাব। আজকের অনেকক্ষণ আমরা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেছি। আমি চাচ্ছি আপনি সময় নিয়ে আজকে পুরো আলোচনাটাকে আপনি যদি কনক্লুড করেন, ডক্টর মুজিব রহমান। মূল জিনিস হচ্ছে আজকে মূল জিনিস বোঝাটা যে আমাদের দেশের কারেন্ট পরিস্থিতিতে একটা ভয়ানক অবস্থায় আছে, এবং দেশের ভিতরে এবং দেশের বাইরের শত্রুরা বিরাট ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার দায়িত্ব হলো সরকারের, এবং সরকারকে সাপোর্ট দিচ্ছে জনগণ কিন্তু সজাগ আছে। সরকার কিন্তু এই সজাগতা দেখাতে পারেনি। আমরা বারবার বলেছি, জনগণ থেকে বারবার বলা হয়েছে যে এই লোকগুলো দেশের ক্ষতি করবে, এই লোকগুলো দেশকে অস্থিতিশীল করবে, এরা এখনো ভারতের হয়ে এবং স্বৈরাচার হাসিনার হয়ে কাজ করছে, এদিকে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু এই সরকারের কোথায় দুর্বলতা আমি জানি না। আমি আইসিটি ইয়েতে দেখে তো মনে হয় তারা একটা সবল সরকার, একটা সাহসী সরকার। কিন্তু এই সাহসী সরকার কেন বিগত 1-1.5 বছরের মধ্যে যে জিনিসগুলো একটা বিপ্লবের পর হওয়া উচিত
সেই জিনিসগুলো করেনি। যে কোনো দেশে একটা বিপ্লবকে সাকসেসফুল করতে হলে বিপ্লবের আগে যেই স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচারকে রুট থেকে উঠিয়ে ফেলার কথা, নইলে আপনার রুটের ভিতরে যদি কিছু থাকে তাহলে কিন্তু আপনার সেই বিপ্লবের ক্ষতি করবে, এবং সেটাই হয়েছে বাংলাদেশে। এত বড় একটা বিপ্লব যেখানে হাজার হাজার ছেলে মেয়ে অকাতরে জান বিলিয়ে দিয়েছে, এই পুরো এই বিপ্লবটাকে আজকে আনসাকসেসফুল করার পিছনে যে এই আজকের এই সরকারের ভিতরে যারা ঢুকে গেছে আমরা প্রত্যেকে জানি, এবং এই যে সরকার এবং এই সেনাবাহিনীর প্রধান এবং তার সাথে যেই যারা একসাথে ভারতের হয়ে আওয়ামী সরকারের হয়ে কাজ করছে, এদেরকে অ্যাকশনে না নেওয়ার কারণেই এই দুর্বলতা নিয়েই আপনার এই সরকারের এই আজকে এই অবস্থায় পরিণত হয়েছে। আজকে যে সরকার হিমশিম খাচ্ছে এবং জিনিসগুলো যে ম্যানেজ করতে পারতেছেন না, তার মেইন কারণ হলো তারা সরকার গঠন করার পর যে জিনিসগুলো করা উচিত ছিল এবং যেগুলো বারবার দেশপ্রেমিক জনগণ বলে যাচ্ছে এই সরকারকে, তারা এটাতে গা লাগায়নি, তাদেরকে কর্ণপাত করেনি, অথবা তার ভিতরে এমন জিনিস ঢুকে গেছে যারা এই ইউনিট সরকারকে এগুলো করতে দেন। আমি জানি না কোনটা সত্যি, তবে আমার কাছে মনে হয় আইসিটির এটা দেখে যে ইউনিট সরকারের সেইটুকু ইউনিট সাহেবের সেইটুকু সাহস ছিল, সাহস থাকা অবস্থাতে কেন উনি এটা করেন নাই, আজকের এই ব্যর্থতার দায়িত্ব নিতে হচ্ছে পুরো আন্দোলনকে, জনগণকে। আমি এখনো বলবো, বারবারই আপনার প্রোগ্রামে এসে বলি, ইউনুস সাহেবকে শক্ত হতে, কারণ জনগণ তার পক্ষে আছে। যে কারণে আজ পর্যন্ত এই সেনাপতি ওয়াকার একটা চিন্তা ভাবনা করতে পারে না। আমি শিওর যখন হাসিনাকে পালাতে সাহায্য করে এই ওয়াকার, তখন ভারতের যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে কয়েক মাসের মধ্যে সরকারকে কু করে ফেলে দিয়ে নিজের সদিচ্ছার কারণে না, ব্যর্থ হয়েছে জনগণের কারণে। জনগণ যেহেতু এবং ভিতরে জুনিয়র অফিসার এবং দেশপ্রেমিক অফিসার জওয়ানদের কারণে সে ব্যর্থ হয়েছে। আমি প্রিটি শিওর একদিন আপনারা বের করতে পারবেন যে সে অবলাইজড টু ডু দ্যাট। সে হাসিনার পক্ষের লোক, হাসিনাকে সেই কথা বলে পার করেছে, ভারতকে সেই সান্ত্বনা দিয়েই সে হাসিনাকে পার করতে সমর্থ হয়েছে। সেই জায়গাটায় সে বারবার চেষ্টা করতেছে, যার কারণে এত কিছু দেখছেন। তার এই কারণটা হলো মূল, সে আওয়ামী লীগ এস্টাবলিশ করার চেষ্টা করতেছে, আওয়ামী লীগকে সহায় করতেছে, এবং আজকের এই যে দৌত্য একটা সরকার চালাচ্ছে, এটার পিছনের দুর্বলতার কারণ হলো আপনার ইউনিট সরকার। ইউনিট সরকারকে বুঝতে হবে, বারবার আমি বলছি যে জনগণ তার পক্ষে আছে, তাকে স্ট্রং অ্যাকশন নিতে হবে। সে 1-1.5 বছরে সেটা করতে পারেনি, যার জন্য পুরো দেশ, পুরো জাতি এবং পুরো আন্দোলনটা আজকে ভুক্তভোগী। আজকে এই যে সনদ যেটা হয়েছে সেটা একটা কম্প্রোমাইজিং সনদ, সেটাতে যারা সত্যিকার অর্থে যারা আন্দোলন করেছে তারা এটা সিগনেটারি হয়নি। এটা ইউনুস সাহেবের একটা ব্যর্থতা। ইউনুস সাহেব কেন জানি কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক দলগুলোর এবং কিছু নেতার যারা ভারতের হয়ে কাজ করছে তাদের কথায় হয়ে তাদেরকে স্যাটিসফাই করার জন্য সমস্ত কিছুকে উলটপালট করে দিয়েছেন। এটা ইউনুস সাহেবকে অবশ্যই আমি এই ব্যাপারে আবারও বলবো, অনুরোধ করব যে উনি এই জিনিসটাতে বেড়ে আসুক, বেশি জনগণের সামনে আসুক এবং জনগণকে সামনে নিয়ে এই জিনিসগুলো অ্যাকশন গুলো নিলে আমি বিশ্বাস করি এই আর্মির এই যে ওয়াকার যতই নিজেকে পাওয়ারফুল মনে করুক না কেন, যেটা আমি আপনারা সবাই জানি, ওয়াকার আসলে ভীরু এবং ওয়াকার কাপুরুষ, এবং ওয়াকার জানে যে এই লোকগুলোকে ধরিয়ে দিলে ওয়াকার নিজে বিপদে পড়বে। যার কারণে সে আর্মি চিফ থাকা অবস্থায় এই যে সে প্রত্যেকটা আয়নাঘর থেকে শুরু সবকিছু জানে কারা কি করেছে, এগুলো একজনের আগে সে অ্যাকশন নিতে পারে নাই, কারণ সে নিজেগুলোতে জড়িত। অ্যাকশন নিতে গেলেই ওই লোকগুলো বলতো, স্যার আপনি তো আমাকে বলেছেন এগুলো করার জন্য। হি নোজ অল দোজ থিংস। ওকে, এবং সেই কারণে সে কোন রকম অ্যাকশন নিতে পারে নাই। তো এই সরকারের এটা আমার কাছে প্রশ্ন থেকে যায়, যারা ভারতে দালালি করতেছে এবং চুপ্পু থেকে সেগুলো সবার জন্য বিগত 1 বছরের বেশি আমরা সাধারণ এই জিনিসগুলো না করার কারণে আজকে আমাদের দেশ এই একটা অশান্ত পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, এবং আগামীতে আমাদের দেশে গণতান্ত্রিক ইয়েটা ফিরে আসবে কিনা সেটা একটা সন্দেহের মধ্যে এসে পড়েছে, এবং ভারতের আধিপত্যবাদের মধ্যে দিয়ে বেড়াজাল আমরা ছিন্ন করে বের হতে পারতেছি না, যার কারণে আজকে বিমান বাহিনী, নৌবাহিনী এবং দেশ এবং জাতি একটা অনিরাপত্তা একটা অবস্থার মধ্যে বিরাজ করতেছে। ওকে, ডক্টর মুজিব অনেক ধন্যবাদ আপনাকে। আবারও অনুরোধ করব এই ওকে, ডক্টর মুজিব আপনাকে অনেক ধন্যবাদ। আমি নিরুনীরা আপনাকে বলবো আজকের আলোচনাটাকে আপনি যদি সামারাইজ করেন। নিরুনীরা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ,
জি জি জেকব ভাই, থ্যাংক ইউ সো মাচ। এট দ্য সেম টাইম মুজিব ভাই এবং মাসুদ ভাই, আপনারা খুব ভালো বলেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, সেই সাথে আমাদের দর্শক আজকে যারা আমাদের শো দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের যে বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে সেটা হলো সেনাবাহিনী এবং বাংলাদেশের ইন্টেলিজেন্সি, এদের যে ভূমিকা, এরা বাংলাদেশের জন্য যা করছে ঠিক সেটাই বলা হচ্ছে, এবং তাদের কি দায়িত্ব থাকা দরকার এবং তারা তাদের সেই দায়িত্ব পালন করছে কিনা সেটা। এখন বর্তমান যে সিচুয়েশন বাংলাদেশের, আমাদের বাংলাদেশটা যে অবস্থায় দাঁড়িয়ে আছে, সে অবস্থা থেকে যে মোকাবিলা করতে করতে আর কত কিছুর সাথে মোকাবিলা করতে হবে। আমরা শুধু খেলা দেখছি আগুন আর পানি, হয় আমাদের দেশ ভাসছে পানিতে, নয়তো আগুনে। এই আগুন এবং পানি কোথা থেকে আসছে আমরা কিন্তু সবাই জানি, জেনে শুনেও আমরা এটার মোকাবেলা করার জন্য যা দরকার আমরা সেটা করতে পারছি না। কেন পারছি না? আমাদের প্রশাসনে যারা বসে আছে তারা অলরেডি ভারতের লাড্ডু খেয়ে বসে আছে, এবং এই ভারতের লাড্ডু আজকে নতুন না, 71 থেকে শুরু করে 2024 পর্যন্ত যে ঘটনা, যে ইনসিডেন্টই বাংলাদেশে হয়েছে না কেন, সবকিছুর পিছনেই এই লাড্ডুওয়ালারা আছে, এবং তারা প্রতিটা ক্ষেত্রে এবং প্রতিটা পদক্ষেপ নিতে আসে, এবং তারা সবাইকে এই লাড্ডু খাইয়ে অভ্যস্ত, এবং আমরা খুবই দ্রুত এই লাড্ডুটা মানে অ্যাবজর্ব করে ফেলি, আমরা খেয়ে ফেলি। তা আমাদের যত কথাই বলা হোক না কেন, আজকে আমরা জাতি হিসাবে আমরা কতটা সচেতন এবং কতটা অচেতন সেটা আমরা প্রমাণ করে দিয়েছি। আজকে দেখেন, এই যে আপনার আইন উপদেষ্টা আসিফ নজরুলের, দেখেন 24-এর আগের কথা, যে বাংলাদেশে 15 লক্ষের উপরে ইন্ডিয়ান আছে যারা বাংলাদেশে কাজ করছে, বাংলাদেশ থেকে রেভিনিউ তারা নিয়ে যাচ্ছে। আর এই আসিফ নজরুল 24-এর পর দেখেন আইন উপদেষ্টা হওয়ার পরে তার মানে সুর চেঞ্জ হয়ে গেছে, সেই বিষয়টা সে ক্লিয়ার করেনি। আমরা কি চেয়েছি? আমাদের দেশে যত অন্যায় অত্যাচার হয়েছে, এই অন্যায় অত্যাচারের বিচার যে করতে পারবে, যে দেশটাকে সুষ্ঠুভাবে সুন্দর একটা জায়গায় নিয়ে রান করতে পারবে, আমাদের আশা প্রত্যাশা তো এটাই ছিল। এই যে 24-এর অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রকৃত অর্থে, কিন্তু এই আমাদের দেশের পলিটিশিয়ান, আমাদের দেশের আমি বলবো অযোগ্য পলিটিশিয়ান, এদের দ্বারা যেটুক ক্ষতি হওয়ার না ছিল সেটুকু হয়ে গেছে। আজকে গত 16 বছরে এই বাংলাদেশের বিভিন্ন প্রশাসনে বিভিন্ন যে উচ্চ পদস্থ কর্মকর্তারা ছিল, এবং তারা কোথা থেকে কিভাবে আসছে এটা কিন্তু আমাদের দেশের পলিটিশিয়ানরা জানে। আমাদের দেশের পলিটিশিয়ানরা যদিও একটা শ্যাডো গভর্নমেন্ট হিসাবে রান করতে চায়, তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে চায়, দেখাইতে চায়, কিন্তু সত্যিকার অর্থে এরা সব হলো লোভী। এদের লোভের কাছে সবকিছু বিক্রি হয়ে যাচ্ছে। এরা মানে এত দ্রুত সেলাবল এবং এত দ্রুত তাদেরকে বাই করা যায় সেটা তারা প্রমাণ করে দিয়েছে। মাঝখানে বাংলাদেশের জনগণ আজকে ভিকটিম। আজকে 18 কোটি 20 কোটি মানুষ যাদের কথা বলা হচ্ছে, এরা সবাই ভিকটিম। এদেরকে একটা খেলা দেখানো হচ্ছে, পিছনে বিহাইন্ড দ্য সিন অন্য খেলা চলছে। এই যে খেলার শেষ কোথায় এটা কিন্তু আমরা জনগণ জানি না। 24-এর আগে থেকে শুরু করে প্রশাসনে বিভিন্ন জায়গার যত লোক ছিল একজনও ওখান থেকে সরেনি। কি সরেছে? শুধু স্বৈরাচার চলে গেছে, স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে। কিন্তু যারা ওখানে গেছেন, যারা অন্তর্বর্তীকাল সরকার গঠন করেছেন, যারা ওখানে প্রধান উপদেষ্টা হয়েছেন, উপদেষ্টা টিম তৈরি করেছেন, তারা কি কাজ করেছেন? এই 1 বছর পরে তাদের কাজের লিস্টটা বাংলাদেশের জনগণকে একটু ওপেন করে দেখাতে বলেন। আমরা একটু স্বস্তি চাই, আমরা একটু জানতে চাই 1 বছরে কি উন্নতিটা বাংলাদেশের হয়েছে। এখন আমাদের সেটা জানা বোঝার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন। খুব শীঘ্রই আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মাসুদ, আপনার কাছ থেকে আমরা কনক্লুশন শুনবো। আপনার কনক্লুশনের পরে আমি কনক্লুড করব, তারপরে আমরা শো আজকে শেষ করব। সো ডক্টর মাসুদ রহমান, প্লিজ।
মাসুদ ভাই আপনার এটাকে আনমিউট করে নেন প্লিজ। ওকে, হ্যাঁ, আনমিউট করেছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি এখন পাচ্ছি, হ্যাঁ। ক্যান ইউ হিয়ার মি? জি আই ডু, প্লিজ। দেখেন, আমাদের প্রত্যেক দিনের প্রত্যেক সপ্তাহে যখন আপনি আসেন, আলোচনার বিষয়বস্তুগুলো এত বেশি গুরুত্বপূর্ণ দেশের জন্য যে মনে হয় যে আমরা যে কথা বলছি আমরা কি জনতার কাছে পৌঁছাতে পারছি? আমাদের পৌঁছানো দরকার, সমস্ত মানুষকে জানানো দরকার। আমার মনে হয় জানে বেশিরভাগ মানুষ, তারপরেও আমাদের জানানো দরকার। আজকে আমি আপনি এই যে মুজিব ভাই বলেন, এই ধরনের অনুষ্ঠান আর অনেক করতে হবে মানুষের সজাগ দৃষ্টি ফিরিয়ে আনার জন্য। ডিসেপশন, ধোঁকা, যেটা দিয়ে আমাদেরকে প্রত্যেকটা মূল পয়েন্ট থেকে সরিয়ে অন্যদিকে নেওয়া হচ্ছে, প্রত্যেকটা মূল পয়েন্ট। এই যে জাস্ট আর্মিদের বিচার আচারের অফিসার কিছু বিচার আচারের বন্দোবস্ত যখনই হচ্ছে তখনই এত বড় ভয়াবহ একটা আগুন, এবং আগুনগুলো আঘাত করছে আমাদের লজিস্টিক্সে। এমনি এমনি রাস্তাঘাটে আগুন জ্বলছে না, ঘর বাড়ি বস্তিতে আগুন জ্বলছে না। এটা সেই আগুন না, অ্যাক্সিডেন্টাল আগুন না, এটা পরিকল্পিত আগুন। তাই আগুনগুলো লাগছে আমাদের ইকোনমিক্যাল বেল্ট গুলাতে, আমাদের টোটাল লজিস্টিক্স এর উপরে আগুন লাগছে। সো এখানে কিন্তু বিএনপির কোনো কথা শুনি নাই আমি এখনো। বিএনপি একটা দল হিসাবে চুপ্পুকে রাখতেই হবে, না হলে পরে সংবিধান থাকে না। অমুককে কথাগুলো শুনছি বিএনপির বড় বড় নেতাদের, ভারতের থেকে ফিরে আসা নেতাদের এসব কথাগুলো বলছে। এখন তারা কোথায়? আমাদের যে জাতিকে রাস্তা দেখাবে না যে কি হচ্ছে, কেন হচ্ছে, ব্যাখ্যা কোথায়? বিএনপির কোনো কথা শুনছি না কেন? আপনারা বলে সবচেয়ে বড় দল ক্লেম করেন নিজেকে, এবং দেশের জন্য ভাবেন, যার জন্য চুপ্পু সরে নেয় আপনাদের জন্য, ওয়াকার সরে নেয় আপনাদের জন্য, বিকজ ইউ থিঙ্ক যে এগুলো কনস্টিটিউশনাল হবে না। প্রত্যেকটা ব্যাপারে আপনারা কনস্টিটিউশন এত বুঝেন, এখন বুঝেন না যে কি হচ্ছে দেশে, কথা বলেন না কেন? তো এনিওয়ে, আমাদেরকেই কথা বলতে হবে, সাধারণ মানুষকেই কথা বলতে। আমরা সাধারণ মানুষ, সচেতন সাধারণ মানুষ। উই হ্যাভ টু টক। আমাদের দেশের এই প্রত্যেকটা আগুন, যদি একটু আগে যেটা বললাম খেয়াল করেন, দেখবেন যে প্রত্যেকটা আগুন বা এই ধরনের ধ্বংসযজ্ঞ হচ্ছে আপনার চোখকে, আপনার দৃষ্টিকে ফিরিয়ে নিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য, ওই আগুনের দিকে নেওয়ার জন্য। কারণ তখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার চলছিল। অথবা রিভেঞ্জিভ, যেমন তারা বললো আমাদের দাদা বাবুদের ব্যবসা খারাপ, দাদা বাবুরা বললো যে আমাদের কাছ থেকে, আমাদের থ্রু দিয়ে ব্যবসা করবে। আমরা বললাম না, বাস এপিজেড আগুন লেগে গেল। তো এটা শেষ কোথায় আমরা জানি না। অমূলক ভয় নয়, মুজিব ভাই বা নিরু যে ভয়গুলো পাচ্ছে, এই ভয় সবার পাওয়া উচিত। যে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমরা এখনো জানি না, জনগণ জানে না। এই কয়েকটা লোক, এমন কিছু না, কিন্তু 1000 লোক না, কয়েকটা মানুষ, উই হ্যাভ টু স্টপ দেম। এদেরকে স্টপ করতেই হবে। আমার আবার মূল যেটা জনগণের কাছে, তো জনগণ জানেই, তাদের কাছে বলছি একজন সাধারণ জনগণের একজন সাধারণ সদস্য হিসাবে, যে আপনারা সবাই সজাগ হন, এগুলো নিয়ে কথা বলেন, এগুলো নিয়ে প্রস্তুত থাকেন। ছাত্রদেরকে বলি, ভাই তোমরাও প্রস্তুত থাকো, তোমাদের ছাড়া আগের বিপ্লবটা হয়নি, আবার একটা বিপ্লব করতে হতে পারে। উই মাইট হ্যাভ টু গো ফরওয়ার্ড এগেন। কারণ যেভাবে আমাদের দেশকে অন্যদিকে ধাবিত করা হচ্ছে, উই হ্যাভ টু সেভ আওয়ার কান্ট্রি। আর আর্মির ভিতরে যারা আছে, অল অফ ইউ, আমাদের রেসপেক্ট, আমাদের শ্রদ্ধা নেন আপনারা, আমাদের ভালোবাসা নেন আপনারা। আপনাদের এই পবিত্র অঙ্গকে যারা শুধুমাত্র ব্যক্তিগত সুবিধার জন্য যারা ইউটিলাইজ করছে, প্রমোশনের জন্য মানুষ মেরে ফেলছে, একটু পয়সা বেশি পাওয়ার জন্য দেশের কথাবার্তা বিক্রি করে দিচ্ছে ইন্ডিয়ার কাছে, এবং দেশ বিরোধী সমস্ত কাজ করছে, এরা আপনার আর্মিকে কলুষিত করছে। কিক দেম আউট অফ আর্মি। এদের দায়িত্ব আপনারা নেবেন না। বাংলাদেশ সেনাবাহিনীর পবিত্র সদস্য যারা রয়েছেন, যারা দেশপ্রেমিক সদস্য রয়েছেন, আপনারা এদের দায়িত্ব নেবেন না। এদেরকে সেগ্রিগেট করে ফেলেন, অলরেডি করে ফেলেছেন, সেগ্রিগেট করে বের করে দেন। এদেরকে বের করার ব্যাপারে আপনারা সোচ্চার হন। যারা জুনিয়র অফিসাররা আছেন, অপেক্ষাকৃত সিনিয়র অফিসাররা যারা আছেন, দেশপ্রেমিক বহু অফিসার আছেন, টেক কেয়ার। এটা করেন, না করলে পরে এই দেশটা কোন দিকে যাচ্ছে আমরা সত্যিই ভীত, আমরা সত্যিই সন্ত্রস্ত। জ্যাকব মিল্টন যখন বলে যে এটা একটা প্রস্টিটিউশনের মতন একটা জায়গা, ইট মাইট সাউন্ড ভেরি ব্যাড, বাট একটু অন্তর্নিহিত ভাবটা খেয়াল করে দেখেন। সবাইকে আমি অনুরোধ করবো, চিন্তা
দেখেন why he is talking like this, why, কেন? শুধু আর্মিকে বলছে না, সে একটা জায়গাকে বলছে, কিছু লোককে বলছে। why is that? কারণ হচ্ছে যে এত বড় ক্ষতি হচ্ছে, আনবিয়ারেবল ক্ষতি করছে তারা, দ্যাট হ্যাজ টু স্টপ। আমাদের আইনের মতন আইনকে বলি যে আইন তার জায়গায় থাকবে এবং আইনকে সুসংহত করতে হবে। সেটাই তো ছিল জুলাই বিপ্লবের একটা ওয়ান অফ দি মেজর পয়েন্টস, যে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই ন্যায় বিচার করতে হবে এবং দেশকে ভারতের করাল গ্রাস থেকে রক্ষা করতে হবে। আপনারা সচেতন থাকেন, আমরা আপনাদের সঙ্গে মিলবো, কথা বলবো সব সময়ের জন্য। আপনারা সচেতন থাকবেন সবাই। ধন্যবাদ। ডক্টর মাসুদ রহমান, ডক্টর মুজিব রহমান এবং নিরুনিরা, আপনাদের তিনজনকে আমি সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই ভালো বলেছেন। ইনশাল্লাহ আগামী সপ্তাহে রোববার দিন আপনাদেরকে আমি সাথে পাবো অন্য একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমি কনক্লুড করব, আপনারা চাইলে আমার সাথে থাকতে পারেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো আজকের। ডক্টর মাসুদ রহমান, খন্দকার মাসুদ রহমান একটা কথা ঠিকই বলেছেন। আমি খুব নোংরা ভাষায় বলেছি, বাংলাদেশের সেনানিবাসকে আমি বলেছি একটা পতিতালয়। এখন যাদের কাছে শব্দটা অপ্রিয়, কেউ যদি বলে যে শব্দটাকে কেন যোগ করা হলো সেনানিবাসের সাথে, আপনারা নিজেদেরকে একটু জিজ্ঞাসা করে দেখেন তো, সেনানিবাসকে কি আপনারা খুনিদের আশ্রয়স্থল থেকে দূরে রাখতে পেরেছেন? চোরাকারবারিদের আশ্রয়স্থল থেকে নিজেদেরকে দূরে রাখতে পেরেছেন? ধর্ষকদের আশ্রয়স্থল থেকে আপনারা কি নিজেদেরকে দূরে রাখতে পেরেছেন? ভারতীয় দেশদ্রোহী বাংলাদেশে বসবাসকারী লোকজনদের কাছ থেকে সেনানিবাসকে আপনারা কি দূরে রাখতে পেরেছেন? তাইলে অপরাধীদের স্বর্গরাজ্য ভারতে পালিয়ে যাওয়ার আগে যে জায়গাটাকে করা হয়েছে ওটার নাম সেনানিবাস। আপনারা যদি আমার সাথে দ্বিমত পোষণ করেন, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, রোববারে ডক্টর মাসুদ, ডক্টর মুজিব এবং নিরুনিরা আমাদের সাথে কথা বলতে আসেন। আপনাদেরকে ওপেন আমি স্ক্রিনে নিয়ে আসবো, আপনারা বিতর্কে অংশগ্রহণ করেন। আমাদেরকে গালি দিতে চান, আমাদের ভুল ধরতে চান, বাই অল মিনস, কোনো অসুবিধা নেই, আমি আপনাদের সাথে কথা বলবো। কিন্তু তা যদি না পারেন, এর সঠিক উত্তরটা আপনাদের সবার জানা আছে। ডক্টর মাসুদ রহমান বারবার বলার চেষ্টা করে যে সেনাবাহিনী এবং ক্যান্টনমেন্ট বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের ভালোবাসার প্রতীক। দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি একটা লোকের কথা বলি। ভারতীয় একজন বিখ্যাত রাইটার, তার নাম কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র বলেছে, মা সে তো এক পবিত্র শব্দ, কিন্তু আমার মা যখন পতিতাবৃত্তি করে আমার সংসার চালায়, সে মাই থাকে। অন দ্য আদার হ্যান্ড, তার পরিচয়টা হলো সে একজন পতিতা। আজকের আপনারা বাংলাদেশে যাদেরকে ইউনিফর্ম পরে লেফটেন্যান্ট জেনারেল জেনারেল হিসাবে দেখছেন, তারা ওই পতিতার ভূমিকায় অবতীর্ণ। নিরা বলেছে এরা এত সহজে সেলেবল, আপনারা চিন্তাও করতে পারবেন না। এরা এত সহজেই গুরুত্ব, আপনারা চিন্তাও করতে পারবেন না। ভারতের স্বার্থে তারা দেশের স্থাপনায়, লজিস্টিকে, বিভিন্ন জায়গায় তারা আগুন জ্বালায় এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য ফারাক্কার বাঁধ খুলে দেয়, অন্য জায়গায় বাঁধ খুলে দেয়। নীরা খুব ভালোভাবে একটা বিষয়কে টেনেছে। তারা পানি সন্ত্রাস করে, তারা অগ্নি সন্ত্রাস করে। অথচ হাসিনা মাগি যখন ক্ষমতায় ছিল, কথায় বলতো বিএনপি জামাত অগ্নি সন্ত্রাস করে, কিন্তু হাসিনা মাগি একবারও বলে নাই এই ভারত অগ্নি সন্ত্রাসের জন্মদাতা, এই ভারত পানি সন্ত্রাসের জন্মদাতা। এবং ওয়াকারুজ্জামান এবং হাসিনা ওটাকে লালন করে তাদের ব্যক্তি বেনিফিটের জন্য। আরো একটা কথা, দেশের উন্নতি করতে চায় বাংলাদেশের প্রতিটা নাগরিক, কিন্তু ওই নাগরিকদের উপরে যারা তাদের চোখের সামনে দেখে ভারতীয় স্বার্থে ঢাকা ক্যান্টনমেন্টের আয়নাঘর তৈরি করা হয়, যারা বলেন আমরা দেশপ্রেমিক, আমরা ভালো চাই, আমরা আওয়ামী লীগ করি, তারা ভুলে যায়
সশস্ত্র বাহিনী আয়নাঘর তৈরি করেছে, সশস্ত্র বাহিনী এয়ারপোর্টে আগুন লাগিয়েছে, সশস্ত্র বাহিনী এবং ইন্টেলিজেন্স ইউনিট ইপিজেড চিটাগংয়ে আগুন লাগাইছে, এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে সরঞ্জামাদি পুড়ছে ওখানে ফায়ার সার্ভিসকে যেতে নিষেধ করেছে। আপনারা নিজেদেরকে দেশপ্রেমিক দাবি করবেন, আপনারা হেলিকপ্টারে করে ঠাকুরগাঁয়ে গিয়ে ভারতের কাউন্টার পার্টের সাথে দেখা করবেন, আর আমরা যদি এটাকে পয়েন্ট আউট করি আমাদেরকে বলবেন আমরা জঙ্গি, আমরা গুজবকারী। সত্যিকারের অর্থে কি জানেন? বেশ্যারা যখন সমাজ চালায় তখন বেশ্যাদের নিয়ম কানুন সমাজের উচ্চ স্তরে গিয়ে পৌঁছায়। ভুক্তভোগী কারা জানেন? অন্যরা যারা বেশ্যা না। বাংলাদেশে বর্তমানে ভারতের ইন্টারপ্রিটেশন একটা যে কোনো মূল্যে চুপ্পুকে, ওয়াকারকে এবং পুরানো সংবিধানকে রক্ষা করতে হবে। চুপ্পুকে, ওয়াকারকে এবং পুরানো সংবিধানকে সমুন্নত রাখতে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দল বিএনপি যতটা অ্যাক্টিভ, হাসিনাকে নামানোর জন্য তার 1/4 অ্যাক্টিভিটি তাদের ভিতরে দেখা যায় না। আজকের এরা চুপ্পুকে বঙ্গভবনে রাখার পক্ষে, ওয়াকারকে সেনাভবনে রাখার পক্ষে, এবং 72-এর সংবিধান তাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া একবার বলেছিলেন পুরানো সংবিধানকে ছুঁড়ে ফেলে দেন। আজকে তারা এই পুরানো সংবিধানকে রক্ষা করার জন্য কোন শরীফ না, ভগবত গীতা মাথায় নিয়ে তারা শপথ করে। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আমাদের দেশের বর্তমান অবস্থা ওখানে দাঁড়ায় আছে। তবে একথা সত্যি, আইসিটি যদি আরেকটু অ্যাক্টিভ হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আরেকটু অ্যাক্টিভ হন, তাইলে বাংলাদেশকে রক্ষা করা হয়তো সম্ভব হবে। আর ওনারা যদি হাল ছেড়ে দিয়ে ভারতীয়দের সাথে জয়েন করেন, দেন আর কিছু বলার নাই, আমাদেরকে যুদ্ধ চালায় নিতে হবে। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুব সাহসী সিদ্ধান্ত নিয়েছেন মিলিটারিদেরকে ইনডাইক্ট করে তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট তৈরি করা। আমি জানি এই ওপেন টেলিভিশনে আমি আপনাদেরকে